তুমি বউ থাকতে কেন অন্য কাউকে বিয়ে করবে? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। সরি, আমি আপনার কথা বুঝতে পারিনি। বজ্জাত লোক কোথাকার। আমি আসি। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমি প্রিয়াঙ্কা। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ শুনবেন। নিজের হবু বরকে ছোট বোন জড়িয়ে ধরে কান্না করছে। তা দেখে স্থির হয়ে গেল রিদিশা। মুহূর্তেই চোখের সামনে আধার নেমে আসলো। সে আড়ালে লুকিয়ে ওদের কথা শুনতে লাগলো। রিদিশার ছোট বোন আরিশা রিদিশার হবু বর সৈয়াবকে জড়িয়ে ধরে বলছে, প্লিজ সোয়া, তুমি রিদিশা আপুকে সত্যিটা বলে দাও। আমাদের বিয়ে হয়েছে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি বউ থাকতে কেন অন্য কাউকে বিয়ে করবে? তুমি তো বলেছিলে আমাদের বিয়ে হয়ে গেলে নাকি তোমার পরিবার আর তোমার উপর বিয়ের প্রেশার দিতে পারবে না। কিন্তু তোমার মা আমার বড় বোনকে তোমার বউ বানাতে চাইছে, আর তুমিও রাজি হয়ে গেলে। সৈয়াব আরিশার মাথায় হাত বুলিয়ে বলে, দেখো, আমার মা, তোমার ফুপিকে তোমার কথা বলবো। এমন সময় সে তার মাথায় হাত দিয়ে কসম করিয়েছে বিয়েটা যদি আমি ভেঙে দেই তাহলে তার মরা মুখ দেখব। আমি কি করব? আমি নিরুপায়। তুমি রিদিশাকে বলছো না কেন আমাদের বিয়ের কথা? আরিশা সৈয়াবকে ছেড়ে বলে, আমি আপুকে খুব ভয় পাই, এসব কথা আমি আপুকে বলতে পারবো না। আচ্ছা, তুমি না বলতে পারলে আমি তোমার আপুকেই বিয়ে করে নিচ্ছি। সৈয়াবের কথায় আরিশা রেগে তাকে কয়েকটা কিল খুশি বসিয়ে দেয়। সৈয়াব আরিশাকে থামাতে পারছে না। এটা রেস্টুরেন্ট, কোনো মারামারি করার জায়গা নয়। আচমকা কারো কথা শুনে দুজনেই থেমে যায়। রিদিশাকে দেখে দুজনেই ভূত দেখে চমকে ওঠার মতো তাকিয়ে আছে। এমন সময় রিদিশাকে মোটেও আশা করেনি তারা। রিদিশা একটা চেয়ার টেনে বসতো, মুখে হালকা হাসির রেশ ফুটিয়ে বলল, বা আরু, হবু দুলা ভাইয়ের কাছে ট্রিট নিতে এসেছিস অথচ আমাকেই জানাসনি, আবার তাকে মারছিসও। আরিশা ভয়ে ভয়ে চোখে সৈয়াবের দিকে তাকায়। সৈয়াব ভাবলেশীন ভাবে বসে আছে। আরিশা কাঁদো কাঁদো গলায় বলে, আসলে তা নয় আপু। রিদিশা তাকে থামিয়ে দিয়ে বলে, যাই হোক মিস্টার সোয়েব ওরফে ফুপাতো ভাই, শোনেন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। ফুপিকে বলে দিয়েন আমি একজনকে ভালোবাসি। সো বিয়েটা হচ্ছে না। আজ থেকে আমরা আবার মামাতো ফুপাতো ভাই বোন। আপনি আপনার মতো লাইফ লিড করুন। আরিশা, সময় মতো বাসায় এসে পড়িস। রিদিশা ওদের কোনো কথা বলার সুযোগ না দিয়ে উঠে যায়। কষ্ট হচ্ছে খুব। চোখের সামনে এতদিনের স্বপ্ন ভেঙে গেল। আরিশা বিয়ে ভাঙার কথা শুনে প্রচুর খুশি হয়ে যায়। এবার তার ফুপিকে মানানোই হলো, কিন্তু চিন্তায় পড়ে যায় তার বোন কাকে ভালোবাসে আবার। সৈয়াব গম্ভীর গলায় বলে, আমার মনে হয় তোমার বোন আমাদের সব কথা শুনে ফেলেছে, তাই বিয়েটা ভেঙে দিয়েছে। কাউকে ভালোবাসা একটা অজুহাত ছিল। আরিশা চিন্তিত হয়ে বলে, আপু সব শুনে ফেলেছে, আমাকে কিছু বললো না কেন? আচ্ছা বাদ দাও, আমার মনে হয় আপু কাউকে ভালোবাসে। না হলে তাকে মাঝে মাঝে এই ডায়েরিতে কারো নামে চিঠি লিখতে দেখতাম, কাউকে উদ্দেশ্য করে মনের কথা লেখা আছে ডায়েরিতে। ও সত্যি কাউকে ভালোবাসে বা প্রেম করছে, না হলে এত সহজে বিয়ে ভাঙতো না। সৈয়াব গম্ভীর মুখে বলে। হতে পারে। ডায়েরির পাতাটা বন্ধ করে দিল রিদিশা। পুরোনো দিনগুলো আজও বড্ড পীড়া দেয়। এখন আরিশা সুখে আছে সৈয়াবকে নিয়ে। মাঝখান দিয়ে সে শুধু কাউকে ভালোবেসে কষ্ট পেল। রিদিশা ওই দিন সৈয়াবের মাকে সব বলেছে। তাকে অনেক কষ্টে বিয়েতে রাজি করিয়ে আরিশা আর সৈয়াবের বিয়ে দিয়েছে। ছোটবেলা থেকেই বাবা মায়ের আদর ছাড়া বড় হয়েছে আরিশা। সে কিভাবে বোন হয়ে ওর প্রিয় মানুষটাকে কেড়ে নেয়। ওদের যাতে সমস্যা না হয় তার জন্য পাড়ি জমিয়েছে সুদূর কানাডাতে। এখন একটা জব নিয়ে ভালোই আছে সে। সত্যি 3টা বছর কিভাবেই না কেটে গেল। সব চিন্তা ছেড়ে ফ্রেশ হতে যায় রিদিশা। সকাল হয়েছে অনেক, অফিসে যেতে হবে। রিদিশা আধা ঘন্টার মধ্যেই ফ্রেশ হয়ে এসে অফিসে রওনা দেয়। সে দ্রুত অফিসের সিঁড়ি দিয়ে উঠছিল, এমন সময় কারোর সাথে ধাক্কা লাগে। চোখ বুঝেই আল্লাহ বলে চিৎকার দেয় রিদিশা। আচ্ছা, আমি কি মরে গেছি? মনে তো হচ্ছে ঝুলে আছি। আচ্ছা, মরলে কি এমন ফিলিংস হয়? হঠাৎ সামনে টান পড়ে। চোখ খুলতে কোমল কিছু ঠোঁট স্পর্শ করে। রিদিশা ভালো করে দেখে একটা ছেলে তাকে ধরে রেখেছে, আর তার ঠোঁট ছেলেটার ঠোঁট স্পর্শ করেছে। রিদিশা ছিটকে সরে এলো। তাল সামলাতে না পেরে ছেলেটা পড়েই গেল। ছেলেটার ফোনটাও ছিটকে দূরে গিয়ে পড়লো। ছেলেটা মাই ফোন। বলেই চিৎকার দেয়। রিদিশার রাগে চোখে ছেলেটার দিকে তাকায়, খেকিয়ে বলে ওঠে, হোয়াট রাবিশ, মাই ফোন। আপনি আমাকে কিস করলেন কেন?
বজ্জাত লোক কোথাকার। মেয়েদের দেখলেই অসভ্যতামি করার ধান্দা, তাই না? এখন ঠং করে মাই ফোন করে চিল্লাচ্ছেন। রিদিশা সব কথাগুলো বাংলায় বলেছে। তার এই কানাডিয়ান ছেলেটি এর আগা মাথাও বুঝতে পারেনি। ছেলেটি বুঝতে না পেরে ইংরেজিতে বলল। সরি, আমি আপনার কথা বুঝতে পারিনি। রিদিশা চারপাশে তাকিয়ে জিভ কাটে। সে কেন বারবার বাংলা ইউজ করে? এই সাদা বিলাইগুলো তো বাংলা বোঝেই না। রিদিশা এবার ইংরেজিতে পড়ে। আপনি কোন সাহসে আমায় টাচ করেছেন, আবার কিস করেছেন? ছেলেটা মেঝেতে ভর দিয়ে উঠে বলে। পাগলের মতো কথা বলবেন না। আমার আপনাকে কিস করার কোনো ইচ্ছাই নেই। আপনার প্রতি আমার ইন্টারেস্ট নাই। আপনি ধাক্কা দেওয়ায় আমার ফোন পড়ে যাচ্ছিল, সেটা ধরতে গিয়েই আপনি আমার গায়ে এসে পড়েছেন। আমার নতুন ফোনটা গেল। যদিও দোষটা রিদিশারই, তবুও সে স্বীকার না করে বলল। আমাকে পাগল বললেন? আপনাকে ফেলে দিয়েছি, বেশ করেছি। অন্ধের মতো ফোনের দিকে তাকিয়ে হাঁটলে মানুষ তো ধাক্কা খেয়ে পড়বেই। আপনার মতো পাগলের ফোনগুলো নষ্ট হওয়াই ভালো। নেক্সট এই চোখ উপরে তুলে হাঁটলে ফোন সহ আপনাকেই ফেলে দিব। আমি আজকে নালিশ দিব আপনার নামে স্যারের কাছে। রিদিশা গটগট করে উপরে হাঁটা দেয়। এরিক চোয়াল ঝুলিয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। কি মেয়ে রে বাবা! আমায় ধাক্কা দিল, আমার ফার্স্ট কিস চুরি করলো, আমার ফোন ভাঙলো। এখন আমার উপরেই বাঘের মতো, সরি বাঘ নয়, সিংহ হবে। সিংহ এর ফিমেল ভার্সন, মানে সিংহীর মতো গর্জন করছে। এরিকের নিজের ফোনের কথা মনে হতেই তাড়াতাড়ি নিচে নামলো। ফোনটা খন্ড খন্ড হয়ে পড়ে আছে। শিট, আমার নতুন ফোনটা শেষ করে দিল। যাই হোক, এখন আমি আরেকটা কিনবো। এরিক নিজের কেবিনে গিয়ে বসলো। তখন একটা ছেলে এসে বলল। স্যার, একটা মেয়ে আপনার সাথে দেখা করতে চায়। এরিক ভাঙা ফোনটা ড্রয়ারে রাখলো। আইসি ভঙ্গিতে চেয়ারে বসে ঘুরো একবার। দাপটের সাথেই জবাব দিল। মেয়েটা কি আমাদের কোম্পানির নাকি বাহিরের? আমাদের কোম্পানির। পাঠিয়ে দাও তাহলে। এরিক ঘুরে গেল চেয়ার নিয়ে। ছেলেটা ওর মাথা নিচু করে চলে গেল। গিয়ে মেয়েটিকে বলল। আপনি যেতে পারেন। মেয়েটির চোখে খুশিতে চিরিক দিয়ে উঠল। সে যেন এটার জন্যই অপেক্ষা করছিল। এখন বোঝাবে মজা। ধন্যবাদ জানিয়ে চট করে দরজায় নক করলো মেয়েটি। ভেতরে এরিক কণ্ঠ গম্ভীর বানিয়ে বলল। কাম ইন। আসার নির্দেশ পেয়ে মেয়েটি তাৎক্ষণিক দরজা ঠেলে ঢুকলো। মুখে এক টুকরো হাসি ফুটিয়ে বলল। স্যার, আমার একটা অভিযোগ আছে। আমাকে একটা ছেলে ধাক্কা দিয়েছে একটু আগে, তার উপর আবার সাথে খারাপ ব্যবহারও করেছে। এরিক কথাটা শুনে চট করে চেয়ার ঘোরালো। চোখ দুটো বড় বড় করে রাগী গলায় বলল। ইউ। চোখ কোঠর থেকে বের হয়ে যাওয়ার মতো অবস্থা রিদিশার। এখানে তো সে চোরের কাছে বিচার চাইতে এসেছে। মুখ থেকে কোনো আওয়াজই বের হচ্ছে না। ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে সে। এখন যদি স্যারের সাথে খারাপ ব্যবহার করাই আমার চাকরিটা খেয়ে দেয়, রীতি প্রতিবার গড়বড় করিস তুই। এইবারের মতো বাঁচিয়ে দাও আল্লাহ। ভুলেও কারোর সাথেও লাগবো না, একদম ভালো হয়ে যাব। এরিক রিদিশার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলো। মেয়েটা হালকা কাঁপছে। হয়তো ভুলেও ভাবিনি আমি ওর স্যার। আমি বাঁকা হাসলাম। এবার মজা বোঝাবো তোমায়। চেয়ার ঘুরিয়ে বলল। হ্যাঁ, বলুন বলুন। রিদিশা আমতা আমতা করছে। অতি কষ্টে তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করলো। মানে আপনি এখানে কেন? স্যার কোথায়? এরিকের মুখের হাসি প্রসারিত হলো। উৎফুল্ল চিনতে জবাব দিল। আমি কোম্পানির মালিকের ছেলে। কোম্পানিটা আমাদের। আজ থেকে আমি জয়েন করেছি। আর ফেলিক্স ছিল, সে আমেরিকা চলে গেছে। তো আপনি কে? আপনার নাম কি? রিদিশা চোখ রসগোল্লার মতো করে এরিকের দিকে তাকিয়ে আছে। আজ কোম্পানির মালিকের ছেলেকে গালাগালি করায় তার কপালে কি আছে আল্লাহ ভালো জানেন। রিদিশা, কুল কুল, ভয় পেলে চলবে না। এই অসভ্য ছেলেকে দেখিয়ে দে তুই কি জিনিস। রিদিশার চেহারাটাই স্বাভাবিক করে বলল। আমার নাম রিদিশা, সবাই রিদি বলেই ডাকে। এরিক মুখটা কুচকে অতি কষ্টে উচ্চারণ করল। রেইদেশা। রিদিশা উজবুকের মতো এরিকের দিকে তাকালো। তার এত সুন্দর নামটাকে কি বলছে এই ছেলে? বাংলাদেশে থাকতে সবাই রিদিশা যাই বলতো মানা যেত। এ তো নামটাকে একদম করলার জুস বানিয়ে ছেড়ে দিয়েছে। রিদিশা চেঁচিয়ে বলল। হোয়াট? রেদিশা? রেদিশা না, রিদিশা। রিদিশা হবে। আপনি আমার নামটাকে কি উল্টাপাল্টা করে ফেলেছেন, একদম আরশোলার চেহারার মতো বানিয়ে ফেলেছেন। ছি। এরিক বিরক্ত হলো। বিরক্তিতে শব্দ করে বলল। তুমি নিশ্চয়ই বাংলাদেশি, আমি শিওর। বাংলাদেশি মানুষদেরই এমন আজব নাম থাকে। আমার গ্র্যান্ডমায়ের নামটাও এমন আজব। কত অদ্ভুত নাম, রেইদেশা। রিদিশা সবকিছু ভুলে রেগে তেড়ে গেল। ঘুষির মতো দেখিয়ে বলল। আর একবার নাম বিকৃত করলে একটা ঘুষি দিয়ে সৌদি পাঠাবো। আবার বাংলাদেশকে অপমান করছেন। আপনি তো আচ্ছা পাগল লোক। বলুন রিদিশা। রিদিশা। এরিক আবারও কষ্ট করে ভাঙা উচ্চারণ করে বলল। রেইদেশা। রিদিশা বিরক্তিতে কপাল চাপড়ালো। এই ছেলে তার নামে
মশলা লাগাচ্ছে। তবুও হাল না ছেড়ে আরেকবার বলল। একটু ভালোভাবে বলুন রিদিশা। এরিক এবার হাসি দিয়ে বলল। রেদিশা, রিদিশা হাফ ছেড়ে দাঁড়ালো। যাই হোক, একটু তো উন্নতি হয়েছে। এবার এরিক বাঁকা হেসে বলল। তো মিস রেদিশা, আমি আপনাকে রেদি বলে ডাকবো। সো এখন আপনাকে কি করা উচিত? কোম্পানির ভবিষ্যৎ মালিকের সাথে খারাপ ব্যবহার করা ও তার ফোন ভাঙার অপরাধে কি শাস্তি দেওয়া উচিত? রিদিশা এই ভয়টাই পাচ্ছিল, তবুও অপরাধীর সুরে বলল। আমি কি জানতাম আপনি এমন ফেলিক্স স্যারের জায়গায় জয়েন করেছেন? এরিক ভ্রু নাচিয়ে বলল। ও আচ্ছা, জানলে কি করতেন? রিদিশা কোনো কথা না বলে উল্টা দৌড়ে পালালো। এই ছেলে একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে। এরিক উজবুকের মতো তাকিয়ে আছে। মেয়েটা পালিয়ে গেল কেন? রিদিশা তার স্যারের কেবিনে গিয়ে হাঁপাতে লাগলো। ইথান রিদিশাকে এভাবে হাঁপাতে দেখে বলল। হেই রিদি, আর ইউ ওকে? তুমি লেট করে এসেছো, এখন হাঁপাচ্ছ কেন? রিদিশা ঠিক মতো নিজের জায়গায় বসে দম নিয়ে বলল। আই এম ওকে। আসলে ফেলিক্স স্যারের কাছে গিয়েছিলাম একটা ডকুমেন্টস নিয়ে। ইথান ভেবে বলল। কিন্তু ফিলিক্স তো চলে গেছে, এখন এরিক কোম্পানির সব দায়িত্বে আছে। ও, এই ব্যাটার নাম এরিক? নিজের নামের কি ছিরি? সে আসছে আমার নাম বিকৃত করতে। রিদিশা ঢোক গিলে বলল। হ্যাঁ স্যার, ওনাকে দেখেই এসে পড়েছি। ইথান রিদিশার দিকে অদ্ভুত চোখে তাকালো। তারপর নিজের কাজে মনোযোগ দিয়ে বলল। যাই হোক, ফাইলগুলো তাড়াতাড়ি কমপ্লিট করো, বিকালে একটা গেট টুগেদার পার্টি আছে। রিদিশা আচ্ছা বলে কাজে লেগে পড়ল। ইথান স্যার খুব ভালো মানুষ। 2 বছর ধরে ইথান স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রিদিশা। বিকেলে পার্টিতে প্রায় সব কর্মকর্তারাই উপস্থিত ছিল। পার্টিটা ছিল এরিকের জন্য। এরিকের বাবা তার ছেলেকে পরিচয় করিয়ে দেয় সবার সাথে। এরিক খেয়াল করলো রিদিশা কালো একটা লং কুর্তি পরেছে, দেখতে অপরূপ লাগছে। এরিক রিদিশার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। তার বাবাকে গিয়ে কি যেন বলে। তখন এরিকের বাবা রিদিশার কাছে গিয়ে বলে। আজ থেকে এরিকের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তুমি। কথাটা শোনা মাত্রই রিদিশার মুখ বাংলার 5-এর মতো হয়ে গেল। এই শয়তান ছেলে তাকে ছাড়বে না। এখন রিভেঞ্জ নেওয়ার জন্য তার পিয়ে বানিয়েছে। এরিক মিটিমিটি হাসছে। ইথান হাসি মুখেই বলল। সমস্যা কি রিদিশা? এরিক অনেক হেল্পফুল মানুষ, আর মানুষের সাথে মিশতেও পারে ভালো। রিদিশার এখন হাত পা ছুঁড়ে কাঁদতে কাঁদতে বেহুশ হতে ইচ্ছে করছে। কি করে বোঝাবে এই খবিশ এরিক তাকে শাস্তি দেওয়ার জন্য পিয়ে বানিয়েছে। এরিকের খুব আনন্দ লাগছে রিদিশার মুখ দেখে। এবার বোঝাবো এরিক কি জিনিস। আমাকে অপমান করেছো, তাই না? রিদিশা চোখ পাকিয়ে এরিকের দিকে তাকায়। এরিক আশেপাশে তাকিয়ে দেখলো কেউ দেখছে কিনা। তারপর রিদিশার পাশ দিয়ে যেতে যেতে বলল। সো রেডি, বি রেডি। রিদিশা, এবার তুই শেষ। এই ছেলে তোকে এবার সায়স্তা করার জন্যই প্ল্যান করেছে। তুই গেলি, আরো লাগতে যাবি? ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিল রিদিশা। কিছুই ভালো লাগছে না। কাল থেকে কপালে যে শনি আছে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। তবুও করার কিছুই নেই। ফ্রেশ হয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। সে মুখের যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। হালকা ক্রিম লাগিয়ে জ্যাকেট চাপিয়ে নিল গায়ে। বাড়ির সামনে গিয়ে ইজি চেয়ারে বসলো রিদিশা। তখন বাড়ির মালিক এসে দাঁড়ালো। মহিলার বয়স হয়েছে, তবুও চেহারার একটা জোয়ান জোয়ান ভাব। রিদিশা ভদ্রভাবে হেসে বলল। বসুন গ্র্যান্ডমা। মহিলা বসলেন, কিন্তু তার মুখটা খুবই মলিন। অন্যদিন হাসি খুশি থাকে, কিন্তু আজকে কোনো কথাই বলছে না। এই ভদ্র মহিলাও বাংলাদেশি, আর রিদিশার নানি বেস্ট ফ্রেন্ড। উনি পড়াশোনা করতে কানাডা এসেছিল, কিন্তু এক কানাডিয়ান ছেলের সাথে বিয়ে করে থেকে গেছেন এখানে। সে আর তার হাজবেন্ড মিলে এই বাড়িতে থাকে, আর 3 বছর ধরে রিদিশা তাদের সাথেই থাকছে। রিদিশা আহ্লাদি কণ্ঠে জিজ্ঞেস করল। কি হয়েছে গ্র্যান্ডমা, তোমার কি মন খারাপ? মহিলা রিদিশার দিকে তাকালেন। মেয়েটাকে তার বেশ লাগে। তিনি ঠোঁটে কিঞ্চিত হাসি ফুসিয়ে বলেন। অনেকদিন হলো ছোট নাতিদাকে দেখতেই চাইনি, এখন শরীরে আর কুলোয় না, অথচ দেখো তারাও আমার খোঁজ নিল না রে। নাতিটার সামনে গেলে গ্র্যান্ডমা গ্র্যান্ডমা করে, অথচ একবারও এসে দেখলো না গ্র্যান্ডমা থাকে কোথায়। সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত, আমি এই বুড়ি মরে গেলে বুড়োর কপালে দুঃখ আছে দেখিস। রিদিশা বুঝলো মানুষটার মন খারাপ। বয়স হয়েছে, তারও তো ইচ্ছে করে কারোর সাথে গল্প করতে, অথচ পরিবার ছেড়ে এত দূরে একা একা থাকছেন। রিদিশা হাসি দিয়ে বলল। চিন্তা করো না বুড়ি, তুমি এত তাড়াতাড়ি কোথাও যাচ্ছ না, আর বুড়োর জন্য আমি আছি না। মহিলা ফোকলা দাঁতে হেসে, কি মায়াময় সে হাসি। রিদিশা অপলক চেয়ে রইল সে হাসির দিকে। এদিকে কেবিনে ঢুকতে একটা মেয়ের সাথে কিস করা অবস্থায় দেখে ছিটকে বেরিয়ে এলো রিদিশা।
আগে ভেবেছিল এই ছেলে পাজি, কিন্তু এখন দেখছে চূড়ান্ত লুচু। শব্দ পেয়ে এরিক আর মেয়েটা চমকে উঠল। এরিক মেয়েটিকে ছেড়ে দিল, ফাইলগুলো নিয়ে চলে যাওয়ার নির্দেশ দিল। মেয়েটি চলে যেতে চাইল না, কিন্তু এরিক জোর করে পাঠিয়ে দিল। মেয়েটি খুব কালো করে বেরিয়ে গেল। দরজার পাশে রিদিশাকে দেখে বলল, ম্যানারলেস, আর এই সময় আসার কি দরকার ছিল? রিদিশা অবাক হলো, তেতে উঠে বলল, আমি আমার টাইম মতো অফিসে এসেছি। আপনারা যে এইভাবে দরজা খুলে রেখে উল্টোপাল্টা কাজ করছিলেন সেটা কে জানে। তখনই ভেতর থেকে এরিক বেরিয়ে এলো। বিদেশি মেয়েটাকে চোখের ইশারায় বেরিয়ে যেতে বলল। রিদিশার রাগী চোখে মেয়েটার দিকে তাকিয়ে আছে। তাকে অপমান করলো, এর শোধ দিয়েই ছাড়বে। মেয়েটা বিড়বিড় করতে করতে চলে গেল। এরিক রিদিশার দিকে তাকিয়ে ভেতরে চলে গেল। রিদিশার রাগে গজগজ করতে করতে গিয়ে এরিকের পেছনের কেবিনে নিজের চেয়ার বসলো। এরিক রাগী গলায় বলল, এই যে আন্টি, আপনি নক না করে এসেছেন কেন? রিদি চমকে উঠল, চারপাশে তাকিয়ে দেখলো রুমের মধ্যে তো কেউ নেই। রিদি রেগে বলল, আপনি কাকে আন্টি বলছেন? এরিক পাকা হাসলো, চেয়ারে গা এলিয়ে দিয়ে ঘুরলো কয়েকবার, তারপর চোখ বন্ধ করে বলল, আপনার ডিটেলসে দেখলাম আপনি আমার 3 বছরের বড় সিনিয়র, তাই আন্টি ডাকছি। রিদিশা এবার অবাকের সপ্তম আকাশে উঠল। এই ছেলে তার 3 বছরের ছোট, তা দেখে বোঝার উপায় নেই। হাইটে তার থেকে 2-1 ইঞ্চি লম্বা হবে হয়তো, আর খেয়ে খেয়ে শরীর একদম ফিট রেখেছে। রিদিশা খুশি হলো, যাক সে সিনিয়র, এখন বেশি কথা বললে দিবে এক ধমক। এরিক তুড়ি মেরে বলল। কি হলো আন্টি, কই হারালেন? রিদিশা রেগে দাঁড়িয়ে বলল, আপনি আমাকে আন্টি বলছেন কেন? তো কি ডাকবো? রিদিশা কিছুক্ষণ ভেবে বলল, মিস বা মিস্টার না হয় নাম ধরেও রাখতে পারেন, তবু আন্টি বলবেন না, খবরদার। এরিস বাঁকা হেসে বলল, আচ্ছা মিস রেডি, আপনি আমার ইম্পর্টেন্ট টাইম নষ্ট করেছেন, নক না করে ঢুকেছেন, তাই এই 53টা ফাইল সব কমপ্লিট করতে হবে আজকে আপনার। রিদিশার চোয়াল চলে গেল। নিজেরা দোষ করে তাকে শাস্তি দিচ্ছে। এই ছেলে পেয়েছেটা কি? রেগে স্পষ্ট বাংলায় বলল, শালা লুচু কোথাকার, অফিসে বসে লুচুগিরি করবে আর মানুষকে শাস্তি দিবে। এরিস বাংলা না বুঝে বলল। হেই, বাংলা বলবেন না প্লিজ, ইংরেজিতে বলুন। রিদিশা কিছু বলল না, মুখ ভেঙচি কেটে কাজ শুরু করলো। এত কাজগুলো কমপ্লিট করতে করতে আজ তার জান পানি পানি হয়ে যাবে। এরিক মনে মনে হেসে বলল, রাগলে মন্দ লাগে না সিনিয়রকে, সিনিয়র আসলেই পেঁচা মুখ সিনিয়র, কিউট সিনিয়র। কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছে রিদিশা। এই এরিকের বাচ্চা তার জীবনটা তেজপাতা করে দিবে। এরিক রিদিশার সামনে এসে বলল, উঠো। রিদিশা বিরক্তিতে কপাল কুঁচকাল, বিরক্তিতে চ শব্দ করে বলল, কেন উঠবো? এরিস ডেস্কে হেলান দিল, ভাবলেশীন ভাবে বলল, আমি তোমার বস, তুমি আমার পিএ, সো আমি যা বলবো তাই করবে সিনিয়র। চলো এখন আমার সাথে আসো, ফলো মি। রিদিশা রাগে উঠে দাঁড়ালো। লুচু ছেলে একটা, খালি মেয়েদের দেখলেই লুচুগিরি করে। আমার সাথে একবার লাগতে এসো, দেখো কি করি। এরিক হাঁটছে। রিদিশা তার পিছে না গিয়ে ইথানের কেবিনে গেল। রিদিশা ইথানের কেবিনে গিয়ে অবাক হলো, কারণ সকালে এরিকের কেবিনে যে মেয়েটাকে দেখেছে সে এখন ইথানের কেবিনে পিয়ের জায়গায় বসে কাজ করছে। এরিক রিদিশাকে ইথানের কেবিনে যেতে দেখে কপাল চাপড়ালো। হাই উপরওয়ালা, এই মেয়েকে নিয়ে আমি কি করি? এখন কোন সিন ক্রিয়েট করবে কে জানে। ইথান স্বভাব শুরু মিষ্টি হাসি দিয়ে রিদিশাকে জিজ্ঞেস করল, কি ব্যাপার রিদিশা, তুমি আমার কেবিনে কেন? কোনো প্রবলেম হয়েছে নাকি? রিদিশা আগে মেয়েটার দিকে তাকিয়ে বলল, স্যার এই মেয়ে আপনার কেবিনে কেন? ইথান আবারও হেসে মেয়েটার দিকে ঘুরে বলল, মিট মাই নিউ পিএ পিওনা। ফিওনা। মেয়েটা একবার আর চোখে রিদিশার দিকে তাকালো, মুখ ভেঙচি কেটে কাজে মনোযোগ দিল। রিদিশার মুখটা কালো করে বলল, স্যার এখন কাজের সময়, কিন্তু এরিক স্যার আমাকে কাজ করতে না দিয়ে কোথায় যেন নিয়ে যাচ্ছে। এরিক তখন ভেতরে প্রবেশ করে বলল, হেই ব্রো, আসলে আমার একটা দরকারি কাজ আছে। মিস রেদিশা তো আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাই ওনাকে নিয়ে যাচ্ছি। কিন্তু উনি আপনার কেবিনে এসেছেন, আমার সাথে নাকি কাজ করবে না, আপনার এখানে এসেছে তাই। ইথান একটু অসন্তুষ্ট হলো, রিদিশার দিকে কঠোর চোখে তাকালো। রিদিশার প্রাণ পাখি উড়ে যায় যায় অবস্থা। এই 2 বছরও ইথানের কঠোর রূপের সাথে তার পরিচয় হয়নি, তাই কিছুটা ঘাবড়ে গেল। ইথান কঠোর কণ্ঠে রিদিশাকে হুকুম দিল, দেখুন মিস রিদিশা, আপনি আমার সাথে 2 বছর কাজ করেছেন, কোনো কাজ পালনো অমান্য করেননি, তাই এরিক যা বলছে তাই করুন, না হলে আমাদের কোম্পানি এই পদের জন্য অনেক লোক পেয়ে যাবে। রিদিশা আটকে উঠল।
একেবারে চাকরি খেয়ে দেওয়ার ধান্দা করছে। আল্লাহ, আমার মাথায় রাখা উচিত ছিল এই বজ্জাত এরিকের মিথ্যা কথায় সবাই বিশ্বাস করবে। এরিস বাঁকা হেসে বলল। ফলো মি মিস রেইদেশা। রিদিশা আবারও খেপে গেল। ইচ্ছে করে তার নামটাকে বিকৃত করছে এই বান্দা। রাগে গজগজ করতে করতে এরিকের পেছনে হাঁটা দিয়ে বলল। এই যে আমি তোমার সিনিয়র, তাই সিনিয়রদের সাথে ভালো ব্যবহার করতে হয়, জানো না? আমার নাম ইচ্ছে করে বিকৃত করবে না, আর নেক্সট আমার সামনে কোনো মেয়ের সাথে অসভ্যতা করবে না। এরিক হেসে বলল। কেন, তোমার কি জেলাসি হয় নাকি? রিদিশা চমকালো এরিকের কথায়। ছেলেটা পাগলের মতো কি বকছে। খিলখিলিয়ে হেসে উঠল রিদিশা। এরিক মন্ত্রমুগ্ধের মতো দেখছে রিদিশার হাসি। ডিম্পল পরা গাল দুটোতে অদ্ভুত মায়া মায়া ভাব। হাসতে রিদিশাকে একদম নিষ্পাপ বাচ্চাদের মতো লাগে। রিদিশা হাসতে হাসতে বলল। তোমার মতো জুনিয়রের রোম্যান্স দেখে আমার জেলাসি হবে কেন? আর তুমি আমার জুনিয়র, ছোট ভাই, তাই জেলাস হওয়ার প্রশ্নই আসে না। এরিক বিরক্ত হয়ে বলল। আজব, বারবার বয়সের পার্থক্য টানছো কেন? 3 বছর কোনো ব্যাপারই না। আর ভাই বলবে না? এরিক মুখটা গুমড়ো করে গাড়িতে বসল। বলাই ভুল হয়েছে, আমি ওর জুনিয়র। এখন কথায় কথায় খালি জুনিয়র সিনিয়র দোহাই দিবে। নিজের পায়ে নিজে কুড়াল মারছি। এটাকে বলে এরিক বোঝ এবার। রিদিশা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এরিক গাড়ির গ্লাসটা নামিয়ে মাথাটা বের করে বলল। কি হলো মিস, দাঁড়িয়ে আছো কেন? বসো। রিদিশা এক হাতের তালুতে অপর হাতের তালু ঘষে বলল। গাড়িতে কেন বসবো? আমরা কোথায় যাচ্ছি? এরিক এতক্ষণে বুঝলো রিদিশার সমস্যা। অন্য কোনো মেয়েকে গাড়িতে ওঠার কথা বললে বিনা বাক্য বেয়ে উঠে পড়তো। এই মেয়ে প্রশ্ন করছে। এরিক ভাবুক হয়ে বলল। চলো একটু মাইন্ড ফ্রেশ করে আসি। সারাদিন কাজ করে করে বোরিং হয়ে গেছি। এখন একটু হাওয়া খেয়ে আসবো। বেশি দূরে যাব না। রিদিশা পেছনের দরজার কাছে গিয়ে দাঁড়ালো। হাত বাড়িয়ে দরজাটা ধরতে যাবে তখনই এরিক বলে উঠল। তোমাকে নিয়ে আমি কি করি, আল্লাহ বাঁচাও। এই মেয়ে, তুমি পেছনে বসছো কেন? আমাকে কি তোমার ড্রাইভার মনে হয়? সামনে এসে বসো। এরিকের এক ধমকে রিদিশা চুপসে গেল। বাধ্য মেয়ের মতো সামনে এসে বসল। রিদিশা উৎসুক করছে তা দেখে এরিস বলল। কি হয়েছে মিস, কিছু বলবে? রিদিশা এই কথাটা শোনার অপেক্ষাতেই ছিল যেন। তাই বিলম্ব না করে নিজের প্রশ্নটা বলে দিল। আচ্ছা, তুমি কি মুসলিম? একটু আগে আল্লাহ বাচ্চাও বললে যে। রিদিশার কথা শুনে এরিক জোরে গাড়ি ব্রেক কষল। রিদিশা ভয় পেয়ে গেল। গেলি রিদি, এবার তুই গেলি। সব সময় বেশি কথা না বললে তোর হয় না। এরিকের রাগী চাহনি দেখে অজ্ঞান হওয়ার মতো অবস্থা। প্লিজ ওয়ান মোর কেস, আরেকটা প্লিজ। ইথানের কথায় রেগে ছিটকে সরে এলো ফিউনা। আঙুল উঁচু করে রেগে বলল। লিসেন, তুমি এখানে বসে যে ঢং করছো, এগুলো এরিক জানতে পারলে আস্ত রাখবে না। আমাদের সব প্ল্যান তখন নষ্ট হয়ে যাবে। তাই ভালোই ভালোই বলছি, এটা অফিস, যখন তখন এটাকে বেডরুম বানাবে না। আই হোপ তুমি বুঝতে পারছো। ফিওনা উত্তরের জন্য ইথানের দিকেই ব্যাকুল হয়ে তাকিয়ে আছে। কিন্তু ফিওনার আশায় জল ঢেলে ইথান বলল। দেখো, এই 4টা বছর ধরে আমি অপেক্ষা করেছি, ধৈর্য ধরেছি অনেক, আর পারছি না আমি। কতভাবে এরিককে আমাদের চালিয়ে ফেলার চেষ্টা করলাম, ছেলেটা কিভাবে যেন টের পেয়ে যায়। এখন তুমি ভরসা, এরিককে নিজের দিকে টানো। ফিওনা চুপ করে শুনল। এরপর বিরক্ত হয়ে বলল। জাস্ট একটু কাছে যেতে ধরেছিলাম, বলেছিলাম এরিক স্যার চোখে যেন কি পড়েছে। সে আমার চোখে ফু দিচ্ছিল। আমি কিছু করতে যাব, তখনই ওই কি জানো বাংলাদেশি মেয়েটা রেইদেশা না, ও কেবিনে ঢুকে সব গন্ডগোল করে দিল। ওর জন্য আমার প্ল্যান ফ্লপ হচ্ছে। ফিওনা কথা বলতে বলতে টেবিলে খুশি মারে। ইথান চুপ করে নেক্সট প্ল্যান সাজাতে থাকে। প্লিজ কাছে আসবা না, তুমি আমার জুনিয়র। রিদিশার কথা এরিক বিরক্ত হয় প্রচুর। তবুও গাড়ির দরজাটা খুলে সরে আসে। রিদিশা যেন হাফ ছেড়ে বাসত। এরিক গাড়ির দরজা খুলছিল আর সে কিনা কি ভাবছিল। আচ্ছা, এখানে গাড়ি থামালো কেন? আমাকে কি গাড়ি থেকে নামিয়ে দেবে? রিদিশার ভাবনাকে সত্যি করে এরিক বলল। নামো গাড়ি থেকে। রিদিশা মুখটা ভালোভাবে বাচ্চাদের মতো করলো। আস্তে আস্তে ভদ্রভাবে বলল। স্যার, আপনি আমাকে নামতে বলছেন কেন? আমি কি ভুল প্রশ্ন করেছি? এরিক বিরক্তিতে কপাল কুঁচকে বলল। তোমরা বাংলাদেশি মেয়েরা একটু বেশিই বুঝো। নামতে বলেছি নামো, এত কথা পেঁচাও কেন? রিদিশা অসহায়ের মতো এরিকের দিকে তাকালো। এরপর গাড়ি থেকে নেমে দাঁড়ালো। এরিক গাড়ি পার্ক করে এসে রিদিশার সামনে দাঁড়ালো। রিদিশা অবাক হয়ে সামনে তাকিয়ে আছে। এরিক একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামিয়েছে আর সে কিনা ভেবে ভয় পেয়েছিল। এরিক প্রসন্ন হেসে বলল। রেডি, ভেতরে চলো। রিদিশা এরিসের দিকে তাকিয়ে প্রশ্ন করল।
এখানে কেন এসেছেন? এরিক রিদিশার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ক্রিকেট খেলবো তাই এসেছি। রেস্টুরেন্টে মানুষ কি করতে আসে? আর একটাও বেশি কথা বললে নায়াগ্রা জলপ্রপাত থেকে ছুঁড়ে ফেলে দিব। এরিকের কথায় রিদিশা ভয় পেল। রিদিশা মুখে আঙুল দিয়ে চুপ থাকলো। এরিক হেসে বলল। এইবার ঠিক আছে মিস, চলুন। এরিক রিদিশাকে নিয়ে একটা টেবিলে গিয়ে বসলো। ওয়েটারকে ডেকে কিছু খাবার অর্ডার দিল। ওয়েটার রিদিশার দিকে আর চোখে তাকিয়ে খাবার আনতে গেল, যা এরিকের নজর এড়ালো না। এরিক একটা কাশি দিয়ে রিদিশার দৃষ্টি আকর্ষণ করলো। তারপর বাম ভ্রুটা উঁচু করে জিজ্ঞেস করলো, গাড়িতে কি যেন জিজ্ঞেস করেছিল, আমি মুসলিম নাকি? রিদিশা মাথা উপর নিচ করে হ্যাঁ বোঝালো। এরিক টেরি স্মাইল দিয়ে বলল, অনেক বড় কাহিনী, এটা শুনবে? রিদিশা আবারও মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। এরিক চোখ বুঝে বলা শুরু করলো, আমার গ্র্যান্ড পাপা হলো একজন কানাডিয়ান। তিনি খ্রিস্টান ছিলেন, কিন্তু আমার গ্র্যান্ডমা বাংলাদেশি এবং সে মুসলিম ছিল। গ্র্যান্ডমা পড়াশোনা করার জন্য কানাডা এসেছিল। গ্র্যান্ড পাপা ভার্সিটিতে গ্র্যান্ডমাকে প্রথম দেখে তারপর লাভ এট ফার্স্ট সাইট, সে গ্র্যান্ডমার প্রেমে পড়ে যায়। এরপর গ্র্যান্ডমাকে প্রপোজ করে, কিন্তু সে রিজেক্ট করে দেয়। গ্র্যান্ডমা বাংলাদেশি ছিল, তাই সে কানাডিয়ান কারোর সাথে নাকি সম্পর্কে জড়াবে না। এরপরেও আমার গ্র্যান্ডপাপা হাল ছাড়েনি। সে নানাভাবে গ্র্যান্ডমাকে পটানোর চেষ্টা করতে থাকে। অবশেষে একদিন গ্র্যান্ড পাপার অ্যাক্সিডেন্ট হয়। সেদিন নাকি গ্র্যান্ডমা পাগলের মতো হসপিটালে ছুটে গিয়েছিল। গ্র্যান্ড পাপাকে ধরে হাউমাউ করে কেঁদেছিল। তিনিও গ্র্যান্ড পাপার প্রতি দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু গ্র্যান্ডমা শর্ত রাখে গ্র্যান্ড পাপাকে মুসলিম হতে হবে, তাহলেই সে বিয়ে করবে। আমার গ্র্যান্ড পাপা তো এক পায়ে রাজি। সে তখন মুসলিম হয়ে গ্র্যান্ডমাকে বিয়ে করেছে, কিন্তু তারা আমাদের সাথে থাকে না। তারা তাদের সেই পুরনো বাড়িটাতে থাকে। তারপর আর কি? এখন বলো আমি কোন ধর্মের? রিদিশা চিন্তিত হয়ে পড়ে। সবই বুঝলাম তুমি মুসলিম, কিন্তু তোমার নাম এরিক কেন? সুন্দর ইসলামিক নাম রাখতে পারতো না? এরিক জোরে হেসে দেয়, গজ দাঁত ঝিলিক দিয়ে ওঠে। রিদিশা মুগ্ধ হয়ে সেই হাসি দেখে। এই বাদামি মণি আর বাদামি চুলওয়ালা ছেলেরা নিঃসন্দেহে সুদর্শন। এরিক হাসি থামিয়েও বলে, এরিক নামের অর্থ জানো? রিদিশা মাথা ডানে বামে নাড়িয়ে না বোঝায়, মানে সে জানে না। এরিক নিজের চমৎকার হাসি দিয়ে বলে, এরিক হচ্ছে আরবি নাম। এর অর্থ আছে অনেকগুলো, তবে সেরা অর্থ হচ্ছে বন্ধুত্বপূর্ণ, সক্রিয়, ভাগ্যবান, আনন্দদায়ক, স্বাভাবিক। আমার বাবা আধুনিক হওয়ায় এই নাম রেখেছেন, তবে আরবি নামই রেখেছে। তুমি এরিক নামের অর্থই জানো না, আবার আমার সাথে ঝগড়া করতে আসো? সিনিয়র আমার হওয়া উচিত ছিল। রিদিশা আঙুল উঁচু করে বলে। আর একটা প্রশ্ন, একদম সত্যি উত্তর দিবে। এরিক চিন্তিত হয়, কি জানতে চায় এই মেয়ে? নিজের চিন্তা রিদিশাকে বুঝতে না দিয়ে পড়ে। বলো কি প্রশ্ন মিস? রিদিশা হাতের তালুতে হাত ঘষে জিজ্ঞেস করে, তোমার সাথে আমার অ্যাক্সিডেন্টলি যখন কিস হয়েছিল, তখন তুমি বলেছিলে আমি তোমার ফার্স্ট কিস চুরি করেছি, কিন্তু আজ যে তুমি ফিওনাকে কিস করছিলে তার বেলা, তুমি কি সবাইকে কিস করেই বলো ফার্স্ট কিস? এরিক অবাক হয়ে বলে, আমি কখন ফিওনাকে কিস করলাম? আমার ফার্স্ট কিস তো তুমি চুরি করেছো। ওয়েট এক মিনিট। ফিওনা আমার কাছে কিছু ফাইল নিয়ে এসেছিল, তখন বলল এরিক স্যার আমার চোখে যেন কি পড়েছে। আমি ওর চোখে ফু দিচ্ছিলাম, তুমি সেটাকে কিস ভেবে বসে আছো। ও গড, গ্র্যান্ড পাপা ঠিকই বলে, বাংলাদেশি মেয়েরা একটু বেশিই বোঝে, তিলকে তাল বানায়। জেলাসি হচ্ছে নাকি? রিদিশা মুখ ভেঙচি কাটলো। এরিক রিদিশার মুখ ভেঙচি কাটা দেখে ঠোঁট টিপে হাসল। রাগলে সুন্দরী লাগে তিতা করলা সিনিয়রকে। এর মধ্যে খাবার এসে গেল। দুজনেই কথা না বলে যে যার মতো খেলো। রেস্টুরেন্ট থেকে বেরোনোর সময় এরিকের কাছে ফোন কল আসে। সে আড়ালে গিয়ে কথা বলে রিদিশার কাছে আসে। রিদিশা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে এরিকের দিকে। এরিক মাথা চুলকে বলে, রেদি, আমার একটা জরুরি কাজ পড়েছে। প্লিজ তুমি অন্য গাড়িতে করে চলে যাও না, আমার আর্জেন্ট যাওয়াই লাগবে, না হলে তোমাকে আমি ড্রপ করে দিতাম। রিদিশা এরিককে হাসি মুখে বলে, প্রবলেম নেই, তুমি তোমার কাজে যাও, আমি একা চলে যেতে পারবো। এরিক রিদিশাকে বলে, ডিরেক্ট বাসায় যাবে, অফিসে আজ আর যাওয়া লাগবে না। রিদিশা মাথা নেড়ে সম্মতি বুঝিয়ে একটা গাড়িতে উঠে পড়ে। এরিক নিজের গাড়ি করে চলে যায়। রিদিশা আজ প্রফুল্ল চিত্তে বাসায় গেল। যতটা খারাপ এরিককে ভেবেছিল সে আসলে ততটা খারাপ নয়। কত সুন্দর নামের ব্যাখ্যা দিল, তবে তার গ্র্যান্ডমা আর গ্র্যান্ডপাপার গল্পটা জোশ ছিল। রিদিশা গ্র্যান্ডমার সাথে কথা বলে টাওয়াল নিয়ে ফ্রেশ হতে গেল। অনেক কাজ বাকি। শহীদ,
আরিশার ডাকে ঘোর ভাঙল শোয়াবের। ফিরে তার দিকে তাকালো। শোয়াব লক্ষ্য করলো আরিশা ছলছল চোখেই তার দিকে তাকিয়ে আছে। শোয়াব তাড়াতাড়ি উঠে আরিশার কাছে গেল। দুহাতে আরিশার চোখের জল মুছে হাতের মধ্যে নিল ছোট্ট মুখটা। পরম সৌহার্দ্যেই ছোট ছোট চুমু খেলো আরিশার মুখে। তবুও আরিশার কান্না থামছে না। শোয়াব আরিশাকে বুকে চেপে ধরল। আরিশা শোয়াবের হার্টবিট শুনতে পারছে। বুকের ভেতর তুফানের মতো ঝড় বইছে মনে হচ্ছে। শোয়াব শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কাঁদছো কেন তুমি? আরিশা নিরুত্তর। দু হাতে শোয়েবের শার্টের খামচে ধরে কেঁদেই চলেছে নিঃশব্দে। শোয়েব উত্তর না পেয়ে আবারও শুধালো, কি হলো? মা কি আবার কিছু বলেছে? আরিশা হু হু করে কেঁদে দেয়। ভেতরের কান্নার দলা পাকিয়ে বেরিয়ে আসে শোয়েবের কথায়। কাঁদতে কাঁদতে শোয়েবকে ছেড়ে দিয়ে বলে, মা বলেছে তোমাকে নাকি আবার বিয়ে করাবে। সোহেব, আমার একটা বাচ্চার জন্য তুমি আমায় ভুলে যাবে? বাচ্চা বারবার মিসক্যারেজ হয়ে যায়। এখানে আমার কি করার আছে বলো? তাহলে মা কেন আমার উপর দোষারোপ করছে? সে বারবার বলছে রিদিশা আপুই তোমার জন্য ভালো ছিল। আসলে আমি মনে হয় অপয়া। না হলে 3 বছর হয়ে গেল এখনো মাতৃত্বের স্বাদ নিতে পারলাম না। বারবার আশার আলো জ্বলে ওঠে ও নিভে যায়। রিদিশা আপুই তোমার জন্য বেস্ট ছিল। সেদিন যদি আপুকে কষ্ট না দিতাম। আরিশা কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। শোয়েব বা কি বলবে? তার কি ইচ্ছে করে না বাবা ডাক শুনতে? কিন্তু আরিশা এই নিয়ে 5 বার কনসিভ করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত প্রতিবারই মিসক্যারেজ হয়ে যায়। শোয়েব নিজেও হাঁপিয়ে উঠেছে এই ঘটনায়। তার মায়েরও বা কি দোষ? বুড়ো হয়েছে, তারও তো শখ আহ্লাদ আছে। তার কি ইচ্ছে করে না অন্যদের মতো নাতি নাতনি নিয়ে ঘুরে বেড়াতে? শোয়েব আরিশার ওপর বিরক্ত হয়ে পড়ে। তোমার এই ন্যাকা কান্না বন্ধ করবে? বিরক্ত হয়ে গেছি এসব শুনতে শুনতে। এক গান আমার আর ভালো লাগে না। শোয়েব হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। আরিশা তার যাওয়ার পানে তাকিয়ে চোখের অশ্রু বর্ষণ করতে থাকে। আচ্ছা, একটা সন্তানই কি সবকিছু? রিদিশা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। এই বিকেলে ঘুমটা জেগে বসেছে। তখন মিসেস ময়ূরী তাহসান মানে বাড়ির মালিক উনি রিদিশার রুমে আসে। রিদিশাকে ঘুমোতে দেখে তার মাথায় হাত বুলিয়ে দেয়। মেয়েটাকে দেখলে তার বড্ড মায়া লাগে। কত কষ্টই না সহ্য করেছে ছোট থেকে। শেষে কিনা নিজের বোনের জন্য ভালোবাসার মানুষটাকেও ছেড়ে দিল। ঘ্রাণবার হাত বোলানোতেই রিদিশা আরাম পেয়ে নড়ে চড়ে ঘুমিয়ে পড়ে। নিচ থেকে একটা ভরাট পুরুষালী কণ্ঠের ডাক আসে, কেউ আছে বাড়িতে? ময়ূরী কপাল কুচকায়। এই সময় কে এলো? তিনি রিদিশাকে রেখেই উঠে পড়ে। আস্তে আস্তে হেঁটে হেঁটে নিচে আসে। নিচে আসতেই চোখে মুখে আনন্দ বয়ে যায়। এত খুশি হয়তো সে গত 10 বছরেও হয়নি। তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে থাকে। সামনের মানুষটা হাসি মুখে তাকিয়ে আছে ময়ূরীর দিকে। সে দৌড়ে গিয়ে চাপটে ধরল ছেলেকে। মা বাবার আর ছেলে মিলে অনেকক্ষণ গল্প করলো। তারপর ইয়াসিন তার বাবা মার দিকে একটা গিফট প্যাকেট এগিয়ে দিল। হাসি মুখে তাদের উইশ করলো। হ্যাপি অ্যানিভার্সারি বাবা মা। আজ তোমাদের 55তম বিবাহ বার্ষিকী। আমি তো ভুলেই গিয়েছিলাম। তোমার নাতি মনে করিয়ে দিয়েছে। ময়ূরী তার স্বামীর দিকে তাকিয়ে ফোকলা দাঁতে হাসলেন, একটু তৃপ্তির হাসি। 55টা বছর একসাথে কিভাবে কেটে গেল। কিছুক্ষণ পরে রিদিশা চোখ ডলতে ডলতে উপর থেকে নামলো। ঘুম ঘুম কণ্ঠে জেগে উঠল, গ্র্যান্ডমা, গ্র্যান্ডমা। কিন্তু কোথাও কাউকে পেল না। ব্যাপার কি? সব গেল কই? সকালবেলায় রিদিশা নিজের অফিসের জন্য বেরিয়ে যায়। কেবিনে ঢুকতে রিদিশা অবাক হয়। মন আজও পথ চেয়ে রয়। তুমি আসবে বলেছে হৃদয়। গানটি বাজছে এরিকের ফোনে। এরিক গানটি শুনছে। রিদিশা গানটা শুনে বেশ অবাক হয়। এরিক তো বাংলা বোঝে না, তাহলে এই বাংলা গান কেন শুনছে? এরিক বন্ধ চোখ করি বলে, মিস, আজকেও পারমিশন নিয়ে ঢোকনি তুমি? রিদিশা হা করে তাকিয়ে আছে। চোখ বন্ধ করে কিভাবে এরিক তার উপস্থিতি বুঝতে পারল। রিদিশা আমতা করে বলল, সরি, খেয়াল ছিল না। এই ছেলের বিশ্বাস নেই, রাগের মাথায় ফেলেও দিতে পারে। এরিক গানটা অফ করে বলল। ওকে, তোমার সিটে গিয়ে বসো। রিদিশা নিজের সিটে গিয়ে বসে, কিন্তু কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞেস করে ফেল, আচ্ছা, তুমি তো বাংলা জানো না, তাহলে বাংলা গান শুনছিলে যে? রিদিশার কথায় এরিক মুচকি হেসে বলে, গানটা আমার গ্র্যান্ডমার ফেভারিট এবং গানটার 2টা লাইন আমারও প্রিয়। আমার গ্র্যান্ডমাকে লাইন দুটোর মিনিং জিজ্ঞেস করতাম, পরে সে আমাকে এটা ইংরেজিতে বলেছে। সেই 2টো লাইনের ইংরেজি পারি, তুমি শুনবে? রিদিশা মাথা নেড়ে সম্মতি দেয়। এরিক চোখ বন্ধ করে বলে, দ্য মাইন্ড ইজ স্টিল লুকিং ফর এ ওয়ে, দ্য হার্ট সেইস ইউ উইল কাম। মন আজও পথ চেয়ে রয়,
তুমি আসবে বলেছে হৃদয়। রিদিশার অবাক মুখশ্রী ধীরে ধীরে মুগ্ধতায় পরিণত হয়। এত সুন্দর করে গিয়েছে এরিক যে কেউ শুনলে মুগ্ধ হবে। এরিক চোখ খুলে রিদিশাকে বলে। আজ কাজ করতে ইচ্ছে করছে না, চলো নিউ কিছু ট্রাই করি। রিদিশা মুখ টিপে হেসে বলে। চলো তোমার এই ছাগলের মতো বড় বড় চুলগুলো কেটে ছোট করে দেই, তাহলে আরো হ্যান্ডসাম লাগবে। এরিক তেতে উঠে বলে। হোয়াট? ছাগলের সাথে তুলনা করলে আমাকে? তুমি জানো আমার এই চুলের জন্যেও কত মেয়ে আমার উপর ফিদা। রিদিশা ভেঙচি কেটে বলে। বুঝেছি, তবে হেয়ার স্টাইলটা চেঞ্জ করা দরকার। চলো নতুন একটা কাট দিয়ে আসবে। এরিক হাই তুলতে তুলতে বলে। ওটা না হয় যাওয়ার সময় করব। চলো অন্য কিছু ট্রাই করি। আমাকে কিছু প্রশ্ন করো, আমি তোমাকে প্রশ্ন করব। চলো এটাই করি, আগে তুমি প্রশ্ন করো। রিদিশা কিছুক্ষণ ভেবে প্রশ্ন করে। আচ্ছা, তোমার কাছে ভালোবাসা মানে কি জুনিয়র? এরিক রেগে বলে। এই তুমি আবার জুনিয়র সিনিয়র প্রসঙ্গ টানছো কেন? বলেছি না এসব টানবে না। উই আর ফ্রেন্ডস, ওকে? রিদিশা মুখ ভেঙচি কাটে। ফ্রেন্ড তাও তোমার মতো জুনিয়রকে কখনো না। তবু এরিককে দেখানোর জন্য হেসে বলে। ওকে, এখন বলো তোমার কাছে ভালোবাসা মানে কি? এরিক মনোযোগ দিয়ে ভাবে, তারপর চোখ বন্ধ করে অনুভব করার মতো করে বলে। ভালোবাসা হলো দাঁত ব্রাশের মতো। আমরা আমাদের প্রয়োজনেই দাঁত ব্রাশ করি, কাউকে দেখানোর জন্য নয়। এরিকের উদাহরণ শুনে রিদিশা বড়দের মতো তার দিকে তাকিয়ে আছে। এটা কেমন উদাহরণ? দাঁত ব্রাশ দিয়ে ভালোবাসার উদাহরণ? এরিক নিজে হেসে কুচি কুচি হয়ে যায়। নিশ্চয়ই অবাক হয়েছ, তাই না? রিদিশা মাথা নেড়ে সম্মতি দেয়। এরিক তখন বলে। এবার আমার প্রশ্ন করার পালা। তুমি কি কাউকে ভালোবাসো বা ভালোবাসতে? রিদিশার হাসি খুশি মুখটা কুমট হয়ে যায়। মুহূর্তেই মুখে আধার নেমে আসে। এরিকের বড্ড মায়া হয় মেয়েটার প্রতি। রিদিশা নিজেকে ধাতস্থ করতে বলে। ভালোবাসতাম একজনকে খুব, তার সাথে আমার বিয়েও ঠিক হয়েছিল, কিন্তু সে আমার ভাগ্যে ছিল না। এরিকের একটু মন খারাপ হলেও পরক্ষণে খুশি হয়ে পড়ে। থাক, যা হয় ভালোর জন্যই হয়। একটা কথা মনে রাখবে, আল্লাহ যেটা তোমার থেকে কেড়ে নেয় সেটা তোমার ভাগ্যে নেই। যা ভাগ্যে আছে তা তোমার কল্পনার থেকেও সুন্দর। রিদিশা মুগ্ধ হয়ে এরিকের কথা শুনে একরাশ মুগ্ধতা নিয়েই জিজ্ঞেস করে। আচ্ছা, তোমার জীবনের লক্ষ্য কি? এরিক রিদিশার দিকে তাকিয়ে চমৎকার হেসে বলে। I was born to love you. I came from heaven to love. I will love you even after I die. আমি জন্মেছি তোমাকে ভালোবাসতে, আমি ভালোবাসতে স্বর্গ থেকে এসেছি। আমি মরার পরেও তোমাকে ভালোবাসবো। কাকে? রিদিশা অবাক হয়ে জিজ্ঞেস করলো। সে তার চাতক পাখির মতো চেয়ে রইল উত্তরের আশায়। এই থতমত খেয়ে গেল রিদিশার কথায়। ভুল হয়ে গেছে বড্ড। ভুল জায়গায় সে ভুল কথা, সঠিক কথা বলে ফেলেছে। এখন কি হবে, কি বলবে উপায় না পেয়ে হাঁসফাঁস অবস্থা এরিকের। ভাবনার মাঝের দরজায় করাঘাত পড়ল। মিহি একটা মেয়ে কণ্ঠে ভেসে এলো। মে কামিং স্যার? এরিক চকিতে দরজার দিকে তাকালো। এক টুকরো হাসি ফুটল মুখে। রিদিশাকে এড়িয়ে তাড়াতাড়ি বলে উঠল। ইয়েস, কাম ইন। ফিওনা অনুমতি পেয়েই কিছু ফাইল নিয়ে ভেতরে ঢুকলো। এরিক হাফ ছেড়ে পাশল। রিদিশার আর জানা হলো না এরিকের কথার মানে। সেও নিজের মতো করে কাজে মনোযোগ দিল। এরিক ফিওনার সাথে কথা বলছে আর চোখে রিদিশার দিকে তাকাচ্ছে। রিদিশার অস্বস্তি হচ্ছে এরিকের চাহনিতে। ব্যাপারটা বেশ খটকা লাগছে ফিওনার। তবুও সে চুপচাপ দাঁড়িয়ে আছে। রিদিশার কৌতূহলী মনে এরিকের কথাটা বারবার নাড়া দিচ্ছে। কথাটা তাকে কখনোই বলবে না এরিক, কারণ ও জানে আমি ওর সিনিয়র। তাহলে কথাটা কার জন্যে ছিল? এরিক আবেগেও যদি বলে তাহলে আমি বুঝাবো। দরকার পড়লে ওর থেকে দূরে চলে যাব। আর বেশি মাথা ঘামালো না রিদিশা। ফিওনা নানা অঙ্গভঙ্গি করে এরিকের আকর্ষণ পাওয়ার চেষ্টা করছে, কিন্তু এরিক ফাইল থেকে মুখ তুলছেই না। রিদিশার রাগ হচ্ছে ফিওনার কাজকর্মে। একটা মেয়ে এতই সস্তা যে নিজের যে ছেলেদের আকর্ষণ পাওয়ার চেষ্টা করে। ফিওনা বিরক্ত হয়ে পড়ে। এরিক স্যার? নিজের নামের ডাক শুনে এরিক মাথা তুলে তাকায়। গলা গম্ভীর করে বলে। ইয়েস। ফিওনা একগাল হাসি দেয়। এরিকের দিকে মায়াবী হাসিতে তাকিয়ে বলে। স্যার, আজকে আমাকে কেমন লাগছে? বিরক্তিতে কপাল কুঁচকে আসে এরিকের। ধমক দিতে ইচ্ছে করছে, তবুও নিজেকে সংযত করে হেসে বলে। আপনি কি এখানে পার্লারে এসেছেন আন্টি? যে আগে বয়স্ক দেখাতো, এখন মেকআপ করার পর কেমন লাগছে, বাচ্চা বাচ্চা লাগছে কিনা সেটা আমায় জিজ্ঞেস করছেন, নাকি আমাকে মেকআপ আর্টিস্টের মতো লাগছে? এরিকের কথা শুনে হো হো করে হেসে দেয় রিদিশা। এরিক রিদিশার দিকে চোখ পাকিয়ে তাকায়। রিদিশা এরিকের তাকানো দেখে চুপ করে মুখ টিপে হাসতে থাকে। অপমানে ফিওনার মুখ লাল হয়ে গেছে। বেচারি এমন অপমান মনে হয় জীবনেও হয়নি। তাড়াতাড়ি করে ফাইল নিয়ে গটগট করে চলে যায় ফিওনা।
ফিওনা রেগে গিয়ে ধরাম করে ইথানের রুমে দরজা খোলে। রাগে ফুঁসতে ফুঁসতে ফাইলগুলো ডেস্কের উপর ছুঁড়ে ফেলে। ইথানের কাছে গিয়ে কলার ধরে ঝাঁকি দিয়ে বলে, আর কত অপমান সহ্য করবো তোমার জন্য, আর কত অ্যান্সার মি। ইথান নিজের কলার ছাড়িয়ে নেয়। ফিওনাকে শান্ত করতে পেছন থেকে জড়িয়ে ধরে, গলার স্বর নিচে নামিয়ে বলে, দেখো, কাজটা যতটা সোজা ভেবেছ তত সোজা নয়। এরিক বিদেশে থাকলেও ওর কালচার কেমন জানো? বড় কথা হচ্ছে ও মুসলিম ধর্মীয়, ওদের ধর্মের শিক্ষা অন্যরকম। কিন্তু আজকাল কজন তা মানে? এই ছেলের ফ্যামিলি একে ছোট থেকেই এমন বানিয়েছে, মেয়েদের দ্বারে কাছেও ঘেঁচতে দেয়নি। তাই ওর নিজের কারোর ওপর ফিলিংস না থাকলে তার কাছেও ঘেঁষবে না। ফিওনা ইথানকে ঝটকা মেরে সরিয়ে দেয়। ফুসফুস করতে করতে নিজের চেয়ারে বসে, দুহাতে মাথা ধরে চোখ বন্ধ করে বলে, তুমি বুঝতে পারছো না কিছু। এরিক আমাকে কত কিছু বলে অপমান করেছে। রিদিশা তার শুনে খিলখিল করে হেসেছে, তবুও সে কিচ্ছু বলেনি। এরিক রিদিশার প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, সব হাতের বাইরে চলে যাবে। ফিওনা মুখটা মলিন করে ইথানের দিকে উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে। ফিওনার কথায় ভাবনায় পড়ে যায় ইথান। সে রিদিশাকে পাঠিয়েছে যাতে এরিক তাদের হাতের মুঠোয় থাকে, আর রিদিশা এরিকের সিনিয়র। সে কি কখনো ওর সাথে রিলেশনে যাবে? এরিক যদি সত্যি রিদিশার প্রতি আসক্ত হয় তবে তো সে সব প্ল্যান ফ্লপ যাবে। মেয়েটা খুব বুদ্ধিমতী। নিজের মনে কথার সুতো পাকাচ্ছে ইথান। ফিওনা হাত ধরে নাড়া দিয়ে বলে, তুমি কি ভাবছো? আমাকে বলো প্লিজ, আমি আর অপেক্ষা করতে পারবো না। ইথান শয়তানি হাসি দিয়ে ফিওনার পাশে বসে। এবার বাজিমাত সে করবেই। হয় মরবে নয় মারবে। রিদিশা এখন মূল কুটি। ফিওনার যাওয়ার পর রিদিশা হেসে ফেলে জোরে। এরিক রাগে চোখে তাকাতে গিয়েও পারে না। এত মিষ্টি হাসি থামাতে ইচ্ছে করছে না। সহজে হাসতে দেখে না মেয়েটাকে। দুঃখের কালো মেঘেরা যেন তার চোখে মুখে ভর করে থাকে। এরিক বিমুগ্ধ হয়ে চোখ বন্ধ করে পড়ে। তোমার হাসিতে রোদের উত্তপ্ত কিরণ ও তেজস্ক্রিয়তাও নিমেষেই ঠান্ডা হয়ে যাবে। তোমার হাসির সাথে বৃষ্টিধ্বনিরও তুলনা হয় না। তোমার হাসি পেঁজা মেঘের ন্যায় শুভ্র কোমল। তোমার হাসিতে কাশফুল বনেও আন্দোলন শুরু হবে। তোমার হাসি শীতের শৈত্য প্রবাহকেও হার মানাবে। তোমার হাসি পত্র ঝরা গাছেও সতেজতার সৃষ্টি করবে। তোমার হাসি বসন্তের চেয়েও সুন্দর রিদিমণি। রিদিশার হাসি থেমে গেল। অবাক চোখে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে সে। এই ছেলে এত সুন্দর কথা বলতে পারে। দেখলে মনে হয় না সারাদিন ঘ্যান ঘ্যান আর রাগারাগি ছাড়া তো কিছুই জানে না। রিদিশার হাসি থেমে গেছে দেখে এরিক চোখ তুলে তাকায়। রিদিশার দিকে তাকিয়ে সর্বনাশ হয়ে গেল যেন। বিস্ময় ভরা বড় বড় এই আঁখি যুগলে সে যেন ডুবে গেল। সময়টা থেমে গেলে মন্দ হয় না। দুই জোড়া চোখ এক হয়ে গেছে। রিদিশা সম্বিত ফিরে পেতেই চোখ সরিয়ে নেয়। রাগি রাগি চোখে তাকানোর চেষ্টা করে বলে, এভাবে তাকিয়ে আছো কেন বাচ্চা? এরিক ঘোরের মধ্যে বলে, তুমি এত সুন্দর কেন মেয়ে? আমার চোখ দুটো সার্থক হয়েছে তোমায় দেখে। ওগো বিদেশিনী, তোমার চোখ এত সুন্দর কেন? রিদিশা এরিকের কথা গায়ে না মেখে বলে, আমি সুন্দর কেন জানো? আমি ছোটবেলায় কেজি কেজি ফলমূল খেয়েছি, না খেতে পারলে চিবিয়ে ফেলে দিয়েছি। প্রচুর পরিমাণে গাজর খেয়েছি আর মশারি ছাড়া ঘুমিয়েছি। তাই মশা সব রক্ত নিয়ে আমায় সুন্দর বানিয়ে দিয়েছে। আর ছোটবেলায় কমলা খেয়ে ঘোষার রস চোখে দিয়েছি আর কেঁদে কেঁদে চোখ পরিষ্কার করেছি। তাই আমার চোখও সুন্দর। তুমি সুন্দর হতে চাইলে এগুলো অ্যাপ্লাই করতে পারো। এরিকের মুখের ভাব পাল্টে যায়। চোখ মুখ কুঁচকে বলে, ছি, তুমি কতটা কেয়ারলেস। খেয়েছো ভালো কথা, কিন্তু কমলার খোসা, মশার কামড়, এগুলো কি? তুমি তুমি পাগল। রিদিশা রেগে বলল, হ্যাঁ আমি পাগল। তুমি ফিওনাকে এখানে নিয়ে এসো। তোমার সাথে কাজ হয় না, উল্টো ঝগড়ুটে হয়ে গেছি। এরিক রিদিশার কথা শুনে অবাক হলো। পরক্ষণেই হেসে বলল, প্লাস আমাকে তুমি ঝগড়টে বানিয়েছো। মমও বলে আমি বেশি কথা বলি, খিটখিটে হয়ে গেছি। ওকে ফাইন, আমি দোষী। আমি বাংলাদেশে চলে যাব, তখন তো ঠিকই থাকবে। এরিকের মুখটা কালো হয়ে গেছে। দুঃখী দুঃখী গলায় বলে, শোনো মেয়ে, তুমি যেটাই থাকো না কেন আমি পিছনেই থাকবো। তোমার সাথে ঝগড়া না করলে আমার চলবেই না। সারা জীবন ঝগড়া করবো ঝগড়ুটে রানী। রিদিশা ফুঁসে ওঠে। কিছু বলবে তার আগে একটা পুরুষ কণ্ঠ ভেসে আসে। হেই, হোয়াটসঅ্যাপ? রিদিশা আর এরিক একসঙ্গে তাকায়। রিদিশার মুখের হাসির ঝিলিক ফুটে ওঠে। এরিক দুজনের দিকে তাকিয়ে মুখ কালো করে ফেলে। চারুদিকে নীরবতায় ঘেরা। দুজনের মুখে ঝলমলে হাসি। একজনের মুখে রাজ্যের আধার। তার আধার মুখের জন্যে বাতাসেও যেন দুঃখ দুঃখ ভাব। রিদিশা নিয়ম মাফিক ভদ্রভাবে দাঁড়িয়ে গেল। বিনম্র কণ্ঠে হাসি মুখে নীরবতা ভেঙে বলল, স্যার কেমন আছেন?
দরজার ওপাশে ব্যক্তি প্রসন্ন হাসত। তার ঠোঁটের কোণের হাসিটা কারো কাছে ভালো ঠেকল না। ফেলিক্স সশব্দে নিঃশ্বাস ছাড়ল। ভেতরে ঢুকতে ঢুকতে জবাব দিল, আমি ভালো আছি, কিন্তু তুমি এখানে কেন? তুমি তো ইথানের ক্যাবিনে ছিলে। এরিক এতক্ষণে খেপে গেল। তার বাবার অফিস ভবিষ্যতে তারই হবে। তার স্টাফরা কে কোথায় থাকবে এটা জিজ্ঞেস করার উনিকে নিজের রাগকে সংযত করে যাচ্ছে এরিক। এতদিনের কষ্ট মাটিতে মিশিয়ে দিলে চলবে না। তিল তিল করে সব সাজিয়েছে। মনের কুঠুরিতে পরম যত্নে ধীরে ধীরে একটা ছবি এঁকেছে। দুজনে মিলে সবকিছু প্ল্যান করেছে। এত কষ্ট করেছে এই কটা বছর। এই 2টা বছর কাছে থাকতেও সে মন মতো দেখতে পারেনি, ছুঁতে পারেনি। এই উটকো রাগের কাছে সেই সব কষ্ট বৃথা যেতে দিবে না সে। রিদিশা প্রশ্নটা শুনে ঘাবড়ে গেছে। কি উত্তর দিবে? এরিক যে নিজের ইচ্ছে মতোই তাকে এখানে এনেছে সেটা বলে দিবে। ফেলিক্স একটা চেয়ার টেনে আয়েশ করে বসত। সে উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে। এরিক ঝলমলে একটা হাসি দেয়, চতুর ভাবে বলল, আরে ব্রো, তুমি কবে দেশে এলে? তুমি না বললে আর ফিরবে না? কোনো সমস্যা হয়েছে নাকি? ফেলিক্স সন্দেহের দৃষ্টিতে এরিকের দিকে তাকালো। তার কথা এড়িয়ে গেল কেন? এরিক নিজেই জোর করে পাঠিয়েছিল। এরিক নিজেই যখন অফিসে এলো, তাহলে তার বাবা কেন আমায় এত অনুনয় বিনয় করে দেশে ফিরালো? কি চলছে এদের মাঝে? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট চেঞ্জ করে ফেলেছে। ঋষিটা মেয়েটা খারাপ নয়, যথেষ্ট দায়িত্ববান। তবুও কেন এই কদিনে এত কিছু উল্টাপাল্টা হলো? আমি কি কোনো রহস্যে আটকে যাচ্ছি? ফেলিক্সকে চিন্তায় বুঁদ হতে দেখে এরিক আবার শুধালো। হেই ব্রো, কি কই হারালে? ফেলিক্স চমকে উঠল। নিজের ভাবনা জগৎ থেকে ছিটকে বেরিয়ে এলো। নিজেকে ধাতস্থ করে ফিচেল হাসি দিয়ে বলল, কিছু না। আর এরিক শোন, তোর আর কষ্ট করে কাল থেকে অফিস আসতে হবে না। আমি কাল থেকে সব সামলাবো। আঙ্কেল আমাকে এত রিকোয়েস্ট করেছে যে আমি না এসে থাকতে পারলাম না। তুই নাকি কাজ ঠিক মতো সামলাতে পারিস না? তোর বাবা তোকে কত ভালোবাসেন, তোর সামান্য কষ্ট সহ্য হয় না তার। রিদিশা অবাক হলো ভীষণ। এরিক বলেছিল ফেলিক্স নিজেই চলে গেছে কোম্পানি ছেড়ে, কিন্তু এখনো তো দেখা যাচ্ছে পুরাই উল্টো। এরিক নিজেই ফেলিক্সকে দেশের বাইরে পাঠিয়েছিল। আবার তার বাবা কেন ফিরিয়ে আনলো ফেলিক্সকে? বড়সড় কিছু চলেছে তাদের মাঝে হয়তো। না হলে নিজের এত ঝামেলা কেন করবে? ফেলিক্সের কথাগুলো শুনে প্রচন্ড মাত্রায় রাগ উঠছে এরিকে। তার বাবা এই কাজ করেছে। ফেলিক্স অফিসে থাকলে সে কিছুতেই সব ঠিকঠাক করতে পারবো না। বাবা এত বড় সর্বনাশ কেন করলো? আমার অফিসে আসতেই হবে, না হলে আমার সব শেষ হয়ে যাবে। এরিক কি করবে কিছু ভাবতে পারছে না। রিদিশার মুখের দিকে তাকালো এরিক। কি নির্মল কোমল একটা মুখ। মেয়েটা যেন কি ভাবছে? সেও কি আমার মতো এই রহস্যের সুরাহা করতে চাইছে? ফেলিক্সের হাবভাব ভালো ঠেকছে না। উত্তর না দিয়ে চুপ হয়ে যাচ্ছে কেন এরিক বারবার। ফেলিক্স একটু দেখার জন্য বলল, আচ্ছা এরিক, তোর ঋষিদা আপির সাথে এই কদিনে কেমন কাজ করলি? এরিক উদ্ভট দৃষ্টিতে তাকালো ফেলিক্সের দিকে। ফেলিক্সের চোখে অসীম কৌতূহল। এরিক নিজের চিন্তিত ভাবটা প্রশ্রয় দিল না আর। মুখটা এবার স্বাভাবিক করে বলল, ভালোই। রিদি অনেক ভালো মেয়ে, আর তার কাজের দক্ষতাও ভালো। ফেলিক্স খোঁচা মেরে বলে, রিদি কেন বলছিস? তোর সিনিয়র হয়, আপু বলে ডাকবি। রিদিশা আর চোখে এদের প্রশ্নের উত্তর দেখেই যাচ্ছে। সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। এরিক একবার রিদিশার মুখটার দিকে তাকায়। এই মুখে তাকালেই যেন হাজার প্রশান্তি অনুভূত হয়। বাঁকা হাসিতেই কথা চড়ে এরিক। দেখো ব্রো, কোম্পানিতে আমি পদে তার সিনিয়র। এখানে বয়সের ব্যাপারটা টানছো কেন তুমি? আমি ঠিক বুঝতে পারছি না। আমি তার বস, সো তাকে আপু ডাকার প্রশ্নই আসে না। ফেলিক্স চোখ জোড়া স্বাভাবিকভাবে রিদিশার দিকে ঘোরালো। তার অনেক কিছুই বোঝা হয়ে গেছে। এতদিনে কোথায় পানি কোথায় গিয়েছে। এর জন্যই আঙ্কেল এত আর্জেন্ট ডেকেছে, নাকি অন্য কোনো কিছু আছে? ফেলিক্স উঠে দাঁড়ালো। এরিক আর রিদিশাকে উদ্দেশ্য করে বলল, যাই হোক, আমি আজকেই রেস্ট নেব, তোমরা থাকো। আর ঋষিদা, তুমি তো আমাকে চেনো। আই হোপ আমার সাথে কাজ করতে তোমার সমস্যা হবে না। এরিক, কাল থেকে তোর ছুটি, আমি আসি। ফেলিক্স দরজাটা খুলে চলে গেল। এরিক অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে ফেলিক্সের যাওয়ার দিকে। রিদিশা এরিকের দিকে তাকাতে আটকে উঠল। জিজ্ঞেস করবে কেন এমন হচ্ছে, চোখগুলো এত লাল কেন হয়ে যাচ্ছে, অ্যালার্জির সমস্যা আছে নাকি? রিদিশা ভয়ে তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করে, স্যার, আপনার চোখ লাল হয়ে গেছে কেন? অ্যালার্জির সমস্যা আছে নাকি? রিদিশার কথায় এরিকের রাগ তুঙ্গে উঠল। এতক্ষণের জমিয়ে রাখার রাগ রিদিশার উপরই ছাড়বে। এরিক খুব জোরে রিদিশাকে ধমক দিল। এই আপনি বলছো কেন? ভয়ে কেঁপে উঠল রিদিশা। কেবিনের বাইরে শব্দ গেলে শিওর সব স্টাফরা এখানে ভিড় জমাতো। কোনো কানা এই ধমক খেলে কানে শুনতে পাবে শিওর। রিদিশা ভয়ে চুপ করে আছে।
তা দেখে এরিক চিবিয়ে চিবিয়ে বলে, খুব মজা লাগছে তাই না? আমাকে তো তোমার সহ্যই হয় না। সারাদিন ফেলিক্স স্যার করতে, নাও চলে এসেছে সে। এবার তোমার শান্তি। আমার এই 2 বছরের কাঠখড় পোড়ানো সবকিছুতে পানি ঢেলে দিল বাবা। আজ বাসায় গিয়ে তার সাথে আমি কথা বলবো কেন নিজের ছেলে থাকতেও অন্যকে কোম্পানিতে বসাবে। আমি কি অযোগ্য? এই তোমার কি আমাকে অযোগ্য মনে হয়? আমি একজনের জন্য এত কিছু করেছি, শুধুমাত্র একজনের জন্য। সে কেন আমাকে বুঝে না? সে কেন অবুঝের মতো করে? কেন কেন এই 2টা বছর তার পিছনে পড়ে আছি, সে আমার দিকে ঘুরেও তাকায় না। কত মেয়ের প্রপোজাল আমি রিজেক্ট করেছি, চাইলে কত কত রিলেশন করতে পারতাম, কিন্তু আমি অপেক্ষা করেছি শুধু তাকে আমি হালালভাবে চাই। অথচ তার সামনে গেলেই আমার হাত পা অবশ হয়ে আসে। তার সাথে কেন আমি স্বাভাবিক হতে পারি না? আমি তাকে কেন বলতে পারি না সে তো অবুঝ নয়? কেন বুঝবে না আমাকে? এই রিদি, বলো না আমি কি দেখতে খারাপ? রিদিশা হতবাক হয়ে গেছে। দিশেহারা লাগছে তার। এরিককে এরকম করে কথা বলতে কখনো দেখেনি। কতটা ভালোবেসে এমন পাগড়ামো করছে ছেলেটা। রিদিশা কি না ভাবতো এরিক তার উপরে দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু এরিক 2 বছর ধরে একজনকে ভালোবাসে। নিজের ভাবনার জন্য নিজেকে গালমন্দ করে রিদিশা। এরিক কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে আবারও প্যাচেইন হয়ে প্রশ্ন করল, আমি কি সত্যি দেখতে কুৎসিত? খুব বাজে চেহারা? রিদিশা তাৎক্ষণিক মাথা দুদিকে নাড়িয়ে না বোঝালো, গলা নরম করে শান্ত হয়ে বলল, তুমি দেখতে খারাপ কেউ কি বলেছে? তুমি তো আমার চেয়েও কত সুন্দর। তুমি হলে সুদর্শন যুবক। আর ভালোবাসা কখনো সৌন্দর্য দেখে হয় না। সুন্দর কত মানুষও ভালোবাসা পায় না। আর কুৎসিত চেহারার মানুষেরও ভালোবাসার অভাব হয় না। ভালোবাসা তোমার ভাগ্যে থাকলে পাবে তুমি। এরিকের চোখ চিকচিক করে উঠল। রিদিশার হাত ধরে ঝাঁকুনি দিয়ে বলল, তাহলে আমাকে কি সে ভালোবাসবে? আমার ভালোবাসা কি সে গ্রহণ করবে? আমি এই বছর ধরে তাকে দূর থেকে দেখেছি, কখনো সাহস করে কাছে যাইনি। যোগ্যতা অর্জন করেছি যাতে সে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য না করতে পারে, কিন্তু তবুও সে আমার অনুভূতি বোঝার চেষ্টাই করে না। রিদিশার শরীরে বিদ্যুৎ খেলে যাচ্ছে। এভাবে হাত ধরা তার সহ্য হচ্ছে না। রিদিশা হাত দুটো ছাড়িয়ে নিয়ে বলে, তাকে বলে দাও সরাসরি, বুঝতেও পারে। এরিক মুচকি হেসে বলে, আচ্ছা, তোমার কথাই শুনবো তাহলে, আমি তাকে বলবো। রিদিশা শান্ত হয়ে তাকিয়ে আছে। ছেলেটা কতটা উদ্ভট, এও নাকি কাউকে পাগলের মতো ভালোবাসে। মেয়েটা অনেক লাকি, তাই না? এরিকের মাথায় অন্য ভাবনা। ফেলিক্সকে কোম্পানিতে বসতে দেওয়া যাবে না, আমার জায়গায় অন্তত নাই। বাবাকে কিভাবে বোঝাবো, এখন উপায় কি? শত ভাবনার মাঝে এক বৃদ্ধার চেহারা মানুষ পটে ভেসে উঠল। এরিকের চোখে মুখে খুশির জোয়ার বয়ে গেল। মৃদু হেসে বিড় করে বলল, গ্র্যান্ডমা। কখন থেকে কলিং বেল বাজছে, অথচ কেউ দরজা খুলছে না। এই ভোর সকালে কে এলো? একরাশ বিরক্তি নিয়ে ঘুমে ঢুরু ঢুরু চোখে বিছানা থেকে উঠে রিদিশা ছুটির দিনে একটু ঘুমাতেও পারবে না শান্তির মতো। গ্র্যান্ডমা আর গ্র্যান্ড পাপা হয়তো ঘুমাচ্ছে, তাই দরজা খোলা হয়নি। রিদিশা ঢুলতে ঢুলতে নামছে সিঁড়ি দিয়ে। দরজা খুলে একটা ছেলেকে দেখলো রিদিশা। ছেলেটা উল্টো ঘুরে আছে, তা দেখে রেগে মেগে রিদিশা বলল, এই আপনার কি ম্যানার নেই? এত সকালে কেউ কারো বাসায় আসছেন ভালো কথা, এতবার কলিং বেল দেওয়া লাগবে কেন? আমার ঘুমের 12টা বাজানো। আপনাকে তো। ছেলেটা এদিকে ঘুরতেই রিদিশার পকর পকর অফ হয়ে যায়। মুখটা হা করে তাকিয়ে আছে রিদিশা। এরিক এত সকালে তার বাসায় কি করছে? সে স্বপ্ন দেখছে না তো? রিদিশার অবাক হওয়া চোখ দুটো দেখে ভাবান্তর ঘটল না এরিকের। সে যেন জানতো রিদিশা এই দরজা খুলবে। সে রিদিশাকে আগামাথা নিরীক্ষণ করলো, অতঃপর কুচকে বলল, আমার ম্যানার আগে ছিল, একটা মেয়ের জন্য ম্যানারলেস হয়ে গেছি, তা তো তুমি জানোই। বাই দ্য ওয়ে, ইউ আর লুকিং সো হট। এভাবে আমার সামনে এলে অন্য কেউ হলে কি হতো? এভাবে কারো সামনে যেও না রিদিমণি, বিনা বাক্যে হার্ট অ্যাটাক হয়ে যাবে যে কারো। সবাই আমার মতো কন্ট্রোল করতে পারবে না। এরিক চোখ টিপে দিয়ে মিটিমিটি করে হাসছে। রিদিশার গা জ্বলে ওঠে। নিজের দিকে তাকিয়ে দেখে টি শার্ট আর প্লাজো পরা। রিদিশা উল্টো ঘুরে দেয় দৌড় উপরে। তাকে আর পায় কে? কি একটা বিব্রতকর অবস্থা। এরিক হাসতে হাসতে বাড়িতে ঢোকে। দরজা লক করে দিয়ে কাঙ্ক্ষিত রুমের দিকে আগাতে থাকে। রিদিশা নিজের রুমে এসে দরজা লাগিয়ে দেয়। দরজায় পিঠ ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। বুকের হৃদযন্ত্রটা ধ্রিম ধ্রিম শব্দ তুলে কাঁপছে। এই অবস্থায় এরিকের সামনে গিয়েছে ভাবতেই গাল দুটো লজ্জায় লাল হয়ে যাচ্ছে। ছেলেটা কি না কি ভাবছে। এরিক এই বাসায় কেন? সে কি করে জানলো আমি এখানে থাকি? এরিক তো আমাকে দেখে একটু চমকায়নি। ও কি জানে আমি এখানে থাকি? আচ্ছা, ও এখানে কেন এসেছে? রিদিশা 7-5 ভাবনা বাদ দিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আসে।
তারপর ড্রয়িং রুমের উদ্দেশ্যে রওনা দেয়। এখন উদ্দেশ্য একটাই, এরিক কি আছে না নেই তা দেখা, থাকলে এখানে কেন এসেছে তার কারণ জিজ্ঞাসা করা। কিন্তু নিচে গিয়ে যা দেখলো তাতে রিদিশা বিস্ময়ে কি কর্তব্য বিমূঢ় হয়ে গেল। গ্র্যান্ডমা সোফায় বসে বসে কাঁদছে, এরিক নিচে বসে তার কোলে মাথা দিয়ে রেখেছে। মহিলার ফর্সা নাকটা লাল হয়ে গেছে কান্না করার জন্য, কান্নার হিড়িকে কেঁপে কেঁপে উঠছে গ্র্যান্ডমা। এরিক নিজেও হালকা কাঁপছে, কিন্তু কোল থেকে মাথা তুলছে না। দৃশ্যটা দেখে রিদিশার নিজের চোখেও পানি এসে গেল কেন জানি। আচ্ছা, গ্র্যান্ডমাকে ধরে এইভাবে কাঁদছে কেন? মিসেস ময়ূরী চোখে পড়ে রিদিশার দিকে। সে চোখ মুছে হাত বাড়িয়ে রিদিশাকে বাংলায় বলল, এদিকে আয় রিদিশা, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এরিক ঝট করে কোলে মাথা থেকে তুলে ফেলে, নিজের চোখের পানি আড়াল করার বৃথা চেষ্টা করে। যদিও দাদির বাংলা কথা সে বুঝতে পারেনি, তবুও আন্দাজ করা যায় যে রিদিশাকে এদিকে ডেকেছে হয়তো। কান্না করার জন্য চোখ দুটো লাল হয়ে গেছে দুজনের। রিদিশার রোবটের মতো এগিয়ে যায় মিসেস ময়ূরীর কাছে। তার পাশে যেতেই তিনি হাত ধরে রিদিশাকে তার পাশে বসায়। এরিক উঠে সামনে পা বাড়ালে মিসেস ময়ূরী খপ করে তার হাত ধরে ফেলে। এরিক হাতের দিকে তাকিয়ে পড়ে, গ্র্যান্ডমা আজকে যাই, অন্যদিন আসবো। তোমাকে যা বলেছি ব্যাপারটা দেখবে ভালো করে। মিসেস ময়ূরী ফোকলা দাঁতে হেসে ইংরেজিতে বলে, বিপদে পড়লেই বুঝি দাদিকে মনে পড়ে? তখন গ্র্যান্ডমা গ্র্যান্ডমা করে ছুটে আসো। তার আগে আমার সাথে ফোনেও যোগাযোগ করো না ভাই, একটু থাকো না। তোর দাদুর শরীরটা ভালো না, ওনাকে একটু দেখে যা। উনি তোর কথা বলে শুধু, বাবা মায়ের মতো হলি একেবারে। তোর ছোট বোনটা আমাদের কথা মনেই করে না দেখছি। তুই একটু থাক না হয়, আজ বিকেলে চলে যাবি না? এরিক দাদির মিনতি আর ফেলতে পারল না। সত্যিই তো, কত শত অজুহাতে এই মানুষ দুটোকে সময় দেওয়া হয়নি, অথচ এই মানুষ দুটো না থাকলে হয়তো এই পৃথিবীর আলো দেখা হতো না। এরিক দাদির পাশে গিয়ে বসে, রিদিশার দিকে একবার তাকিয়ে চোখ জোড়া ফ্লোরে নিবদ্ধ করে। রিদিশা এখনো ঘোরের মধ্যে আছে। কথা শুনে তো মনে হচ্ছে এই ভদ্রমহিলাই এরিকের গ্র্যান্ডমা। মিসেস ময়ূরী এবার রিদিশার মাথায় হাত রাখলো। রিদিশার ভাবনার এখানেই সমাপ্তি ঘটে। মিসেস ময়ূরী মিষ্টি হেসে বাংলায় রিদিশাকে বলে, তোকে বলতাম না আমার একটা নাতি আছে, এই যে এরিক তাহসান। ও হচ্ছে আমার সেই আদরের নাতি। আর ওর একটা ছোট বোন আছে, এলিনা তাহসান। আমার এই নাতিকে আমি বড্ড ভালোবাসি। তুই ওর সাথে কথা বল, আমি নাস্তা নিয়ে আসছি। মিসেস ময়ূরী তাহসান কিচেনের দিকে চলে গেল। এই বয়সে এসেও সে নাস্তা নিজে তৈরি করবে, তেজ আছে বলতে গেলে এখনো। এরিক নিজের মধ্যকার দূরত্ব একটু ঘুচিয়ে দিয়ে রিদিশাকে ফিসফিসিয়ে প্রশ্ন করে, গ্র্যান্ডমা তোমাকে বাংলায় কি বলেছে? আমি না বুঝতে পারিনি, জাস্ট এলিনার নামটা বুঝেছি। এলিনা আমার ছোট বোন, অনেক মিষ্টি একটা মেয়ে। তোমাকে একটু জ্বালাবে না, তোমার সাথে অনেক সুন্দর ব্যবহার করবে দেখো। রিদিশা চমকে এরিকের দিকে তাকায়, কপাল কুঁচকে প্রশ্ন করে, তোমার বোন আমাকে জ্বালাবে কেন? আমি কি ওর কাছে গিয়ে বসে থাকবো? এরিক নিজের চোখ দুটো বন্ধ করে ফেলে। শিট, আবারও ভুল জায়গায় সে ভুল কথা বলছিল। কন্ট্রোল হারাচ্ছে কেন বারবার? রিদিশা কি কিছু বুঝে ফেলেছে? রিদিশা হা করে এরিকের বন্ধ চোখের দিকে তাকিয়ে আছে। ঘন পাপড়ি বিশিষ্ট চোখ দুটো এত সুন্দর লাগছে। বন্ধ চোখ দুটো খুব করে টানছে রিদিশাকে। ওই চোখের অথর ছুঁয়ে দিলে কি হবে? থুর, কি উল্টাপাল্টা ভাবছি আমি। ও আমার ছোট ভাইয়ের মতো। এরিক পিট করে চোখ খুলে তাকায়। রিদিশা ভ্রু নাচিয়ে বলে, কি বলছো না কেন? তোমার বোন আমাকে জ্বালাবে কেন? এরিক ঠোঁট কামড়ে কথা সাজিয়ে নেয়। রিদিশার দিকে তাকিয়ে বলে, আসলে কথাটা ওভাবে বলিনি, বলেছি যে আমার বোন এতই ভদ্র যে যে কেউ তার কাছে গেলে তাকে একটু জ্বালাবে না। ওটাই তোমাকে উদাহরণ দিয়ে বুঝিয়েছি। আচ্ছা গ্র্যান্ডমা, তোমাকে তখন কি বলেছে? রিদিশা এদিকের কথাটুকু বিশ্বাস হলো সে জানে না, তবুও উদাসীন হয়ে ইংরেজিতে বলল, তোমার গ্র্যান্ডমা বলেছে তোমার সাথে কথা বলতে, সে নাস্তা নিয়ে আসছে। এরিক মুচকি হেসে বলল, ও মাই ডিয়ার সুইট গ্র্যান্ডমা। মিসেস ময়ূরী একটা ট্রেতে করে কিছু খাবার এনে টেবিলে রাখে, এরপর মুচকি হেসে বলে, হ, কাজের সময় সুইট গ্র্যান্ডমা, তাই না? আর এমনিতে বুড়ি গ্র্যান্ডমা। এরিক উঠে তার দাদিকে জড়িয়ে ধরে পেছন থেকে, দাদির গালে একটা চুমু দিয়ে বলে, আরে গ্র্যান্ডমা, তুমি সবসময় সুইট। গ্র্যান্ড পাপা তোমাকে বিয়ে না করলে আমি নিজেই বিয়ে করতাম তোমাকে। এত সুইট একটা বউ থাকলে আর কি লাগে। রিদিশা মুখ টিপে হাসছে এরিকের কথা শুনে। মিসেস ময়ূরী তখন মুচকি হেসে বলে,
রিদিশা, ও কিন্তু অনেক সুইট। আমরা বাংলাদেশের সব মেয়েরাই সুইট। এরিক থতমত খেয়ে গেল দাদির কথায়। দাদির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি কি আমাকে মারার প্ল্যান করছো গ্র্যান্ডমা? এই মেয়ে এসব শুনলে আমাকে জাহান্নামে পাঠাবে। তুমি যত মজা করো যাই করো, আমাদের 2 বছরের কষ্ট মাটিতে মিশিয়ে দিও না প্লিজ। রিদিশা হাসি থামিয়ে সিআইডির মতো তাকিয়ে আছে দুজনের দিকে। এরা দাদি নাতি কি ফুসুর ফুসুর করছে কে জানে। এরিকের কথায় মিসেস ময়ূরী খিলখিলিয়ে হেসে ওঠে। হাসতে হাসতে বলে, চিন্তা করো না নাতি, তীরে এসে তরি ডুবতো না। আমি তরিরে রশি ধরে বসে থাকবো। রিদিশা কথার আগামাথা কিছু না বুঝে পরীক্ষার খাতার 7 নং সৃজনশীল প্রশ্নের উত্তর গহের হাতের লেখার মতো তাকিয়ে রইল। তাকে এখানে কমেডি শো দেখাতে বসানো হয়েছে নাকি কে জানে। কতক্ষণ তার প্রশংসা করছে, কতক্ষণ ফুসুর ফুসুর করছে। এদিক মাথা চুলকে একটা হাসি দিয়ে মনে মনে বলল, আমার এই গ্র্যান্ডমাই এখন সব ঠিক করতে পারবে, কিন্তু সে খুশির ঠেলায় আমাকে নদীতে ফেলে নিজে নৌকা ভ্রমণ না করলে বাঁচি। ফেলিক্স, অপেক্ষা করো। বাবা তোমার খেল এবার শেষ করবে আমার গ্র্যান্ডমা। আমার দাদু ভাইকে বিয়ে করবি রিদিশা? আগলে রাখতে পারবি আমার এরিক দাদু ভাইকে? কথাটা ডাইনিং টেবিলে যেন ছোটখাটো বিস্ফোরণ ঘটালো। দাদুকে বেশ স্বাভাবিক দেখা গেল। রিদিশা কেবল খাবারের লোকমা মুখে দিচ্ছিল। এই কথা শুনেই লোকমা হাত থেকে পড়ে গেল। রিদিশা বিস্ফোরিত নয়নে মিসেস ময়ূরী তাহসানের দিকে তাকালো। তার মনে হচ্ছে ভূমি কাঁপছে চারপাশে। চারপাশে ঘূর্ণিঝড় সিডর আয়রা সহ সব বয়ে যাচ্ছে। এরিক হতভম্ব হয়ে গেছে দাদির কথায়। সে কখনো ভাবেনি তার দাদি এভাবে বিয়ের প্রস্তাব দিবে, যার জন্য সে এত সময় অপেক্ষা করলো। আর দাদি এক কথাতেই বলে দিল। এরিক হাত ধুয়ে কোনো দিকে না তাকিয়ে সদর দরজার দিকে যেতে থাকে। রিদিশা নিজেও হতভম্বের মতো এরিকের যাওয়ার দিকে তাকিয়ে আছে। মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। মিসেস ময়ূরী তাহসান গলা উঁচিয়ে এরিককে বললেন, আরে দাদু ভাই, কই যাস? লজ্জা পেয়েছিস নাকি? এরিক কোনো কথার জবাব দিল না। সে হনহনিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। এখানে থাকলে রিদিশা তাকে খুন করবে শিওর। এরেন ফোকলা দাঁতে হাসতেন। রিদিশার দিকে তাকিয়ে বলে, বুঝলে দাদু ভাই, আমার নাতিটার একটু লজ্জা বেশি। রিদিশা এরিকের দাদুর কথা বোধহয় সব থেকে বেশি অবাক হলো। এরিক নাকি লাজুক। এই কথা পৃথিবীর সবাই মিলে কিংবা এলিয়েন গোষ্ঠী এসে বললেও রিদিশা বিশ্বাস করবে না। ময়ূরী রিদিশার দিকে তাকিয়ে বলল, কি হলো রিদিশা, উত্তর দিলে না যে দিদি ভাই? এরিককে কি তোমার পছন্দ না? রিদিশা কি বলবে মাথা কাজ করছে না। এরিককে সে বিয়ে করবে? সিরিয়াসলি? এই ছেলের সাথে সারা জীবন থাকা সম্ভব না। রিদিশা মুখ তুলে তার প্রথম যুক্তি দাঁড় করিয়ে বলল, দেখো গ্র্যান্ডমা, এখানে পছন্দ অপছন্দের বিষয় আসছে কেন? তুমি কি জানো না এরিকের চেয়ে আমি 3 বছরের সিনিয়র? ওকে বিয়ে করা অসম্ভব। রিদিশা আশার আলো নিয়ে তাদের উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে। মিসেস ময়ূরী মৃদু হেসে বললেন, এখানে ছোট বড় এর প্রশ্ন আসছে কেন? আর যখন তুমি বয়সের প্রসঙ্গ টানছো, তখন বলবো আমাদের ধর্মে জায়েজ আছে বয়সের ব্যবধানে এভাবে বিয়ে করা। যদিও আমরা তার মতো মহামানব নই, তবুও বলি আমাদের নবী হজরত মুহাম্মদ সালাম কিন্তু তার চেয়ে বয়সে অনেক বড় নারীকে জীবন সঙ্গী নির্বাচন করেছিলেন। তাদের কি অশান্তি ছিল? তাদের মধ্যে যে প্রেম মহব্বত ছিল, তেমন জুটি বিরল। তাই বয়সের প্রসঙ্গ টেনো না এখানে। রিদিশা অস্বস্তি ফিল করছে। অ্যালেন হা করে মুগ্ধ হয়ে ময়ূরীর কথা শুনছে। আজ এই বয়সে এসেও ময়ূরীর বলা প্রতিটা কথায় সে ছন্দ খুঁজে পায়। রিদিশা জোড়া দিয়ে বলে, আচ্ছা মানলাম, বয়সের প্রসঙ্গ আর টানছি না, কিন্তু আমি এরিককে কখনো ওই চোখে দেখিনি। ওকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। ওর সাথে আমি 1 মিনিটও থাকতে পারবো না। ওর সাথে আমার একটুও মেলে না। সারাক্ষণ ঝগড়া লেগে থাকে। সেখানে সারা জীবন থাকার কথা মানেই ইম্পসিবল। মিসেস ময়ূরীর মুখটা কালো হয়ে গেল। সে চোখে চশমাটা খুলে চোখে পানি মুছলেন। কণ্ঠ খাদে নামিয়ে শুদ্ধ বাংলায় বললেন, দেখো রিদিশা, এই 3টা বছর ধরে তোমাকে আমি চিনি। আমি তোমাকে আমার নিজের নাতনির মতো ভালোবেসেছি। তুমি আমার বান্ধবীর নাতনি। তোমার উপর আমি কোনো কিছু চাপিয়ে দেব না। আসলে এরিক গত 2 বছর ধরে তোমাকে ভালোবাসে। এমন একটা দিন নেই ছেলেটা তোমার খোঁজ নেয়নি। তোমাকে প্রথম দেখে তার ভালো লাগে খুব। আমার মুখে তোমার গল্প শুনে সে তোমার প্রতি দুর্বল হয়ে পড়ে। আমার নাতি আমার কাছে আবদার করে বসে তার তোমাকে চাই। তখন এই বয়সের ব্যাপারটা নিয়ে আমি অনেক তর্ক বিতর্ক করেছি, কিন্তু সে আমায় কত শত যুক্তি দিয়ে হারিয়ে দিল। তার লক্ষ্যই এখন নাকি তোমাকে ভালোবাসা। তারপর আমিও সায় দিলাম।
আমাদের যত যাই হতো সব তোমাকে নিয়েই। আমার নাতিটা কখনো কোনো মেয়ের দিকে তাকায়নি, সেই মেয়ের সঙ্গ পছন্দ করতো না। প্রথমবার তোমাকেই মুখ ফুটে যখন চাইলো, আমি না ফিরিয়ে দিতে পারিনি। তার পুরো পৃথিবী উল্টে গেলেও ও তোমাকে চায়। এই যে অফিসে জয়েন করা, সবটা তোমারই জন্যে। নিজের পড়াশোনা শেষ করে তোমাকে পাওয়ার জন্য এরিক মরিয়া হয়ে উঠেছে। তুমি ওর প্রথম ভালোবাসা। আমার নাতিটা তিলে তিলে শেষ হয়ে যাবে তোমাকে না পেলে। ও ইচ্ছা করেই তোমার সাথে ঝগড়া করে, তোমাকে কতভাবে বুঝিয়েছে, তবুও তুমি তাকে জুনিয়র বলে পায়ে ঠেলেছো। ও অনেক কান্না করেছে আজ। ফেলিক্স অফিসে থাকলে সে তোমায় দেখতে পাবে না, তোমাকে না দেখে থাকতে পারবে না, তাই আমার কাছে ছুটে এসেছে। তার বাবাকে বোঝাতে বলেছে যাতে ফেলিক্সকে অফিসে না, বাসায়। কিন্তু আমার মনে হচ্ছে এরিকের বাবা ফেলিক্সকে অন্য কাজের জন্য এনেছে। তার উদ্দেশ্য হয়তো তোমাদের আলাদা করা নয়, অন্য কিছু। আচ্ছা রিদিশা, যে ছেলেটা তোমাকে 2 বছর ধরে পাগলের মতো ভালোবাসে, তোমাকে একেবারে পাওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছে, তাকে কি এইভাবে পায়ে ঠেলে দিবে? মিস্টার অ্যারেন বাংলা বোঝেন না, তাই তিনি নিজের মতো খাওয়া শেষ করে উঠে গেলেন। রিদিশা বাঘ বিমূঢ় হয়ে বসে আছে। কি বলা উচিত, কি বললে ঠিক হবে, এই মুহূর্তে কিছুই তার মাথাতে আসছে না। রিদিশা খুব করে চাইছে সে যেন অজ্ঞান হয়ে যায় এখন। এত প্রেশার নেওয়া সম্ভব না। এরিক তার সাথে প্রথম দিন থেকেই যেভাবে চলেছে তাতে বোঝাই যায়নি এরিক তাকে আগে থেকে চেনে কিংবা এত ভালোবাসে। আচ্ছা সত্যি কি ভালোবাসে? ভালো তো সেও বেসেছিল সোয়াইবকে, কই সোয়াইব তো বুঝলো না। এরিক ভালোবাসলে বাসুক, তার কি? সে সারা জীবন সোয়াইবকেই নিজের মনে জায়গা দিয়ে রাখতে চায়। রিদিশা, কখনো তো ও কিছু চাইনি তোমার কাছে। আজ আমি নিষ্ঠুর হয়ে আমার নাতির জন্য তোমাকে চাইছি। মিসেস ময়ূরীর কণ্ঠ দুর্বল শোনালো। সে ফুপিয়ে কেঁদে উঠল। একজন দাদি তার নাতিকে কত ভালোবাসে তা এনাকে না দেখলে হয়তো রিদিশার জানা হতো না। রিদিশা কথা বলতে পারছে না, মনে হচ্ছে কোনো অদ্ভুত শক্তি তার গলা চেপে ধরেছে। রিদিশা অনেক কষ্টে মুখ খুলে বলে, দেখুন দাদি, আমি একজনকে ভালোবাসি, আমার প্রথম ভালোবাসা। তাকে কি করে ভুলে যাই? আমি চাই না তার জায়গা অন্য কাউকে দিতে। ক্ষমা করুন, আমি আর নিতে পারছি না। রিদিশা মুখ ঢেকে কেঁদে ওঠে। মিসেস ময়ূরীর দৃষ্টি শীতল হয়ে আসে। সে কি করবে বুঝতে পারছে না। ভালোবাসার কাছে কোনো সংজ্ঞা টিকবে কি? নিজেকে ধাতস্থ করে সে রিদিশাকে প্রশ্ন করে, আচ্ছা, আমি তো এই 3 বছরে কারোর সাথে দেখা করতে দেখলাম না তোমায়। তুমি যাকে ভালোবাসো সে কি বাংলাদেশের? সেও কি তোমায় ভালোবাসে? রিদিশা নিভে যায়। কি উত্তর দেবে সে? কার জন্য কান্না করছে? যে তার ছোট বোনের স্বামী? সমাজ কি বলবে? রিদিশা নিচে ঠোঁট কামড়ে কান্না থামায়, ভেজা কণ্ঠে বলে, সে আমাকে কখনোই ভালোবাসেনি। সে আমার ছোট বোনকে ভালোবেসেছে। সে আমার ছোট বোনের স্বামী। সে হয়তো জানেও না আমি তাকে ভালোবাসি, তবুও খুব পুড়ে তার জন্য। তার কথা মনে হলেই আমি এলোমেলো হয়ে যাই। ভালোবাসাটা একতরফা ছিল, তবু আমি ভুলতে পারিনি। সে কেন আমায় ভালোবাসলো না? ময়ূরী রিদিশার মাথায় হাত বুলিয়ে বলে, দিদি ভাই, দুনিয়াটা এমনই রে। দেখ, এরিকও তোকে একতরফা ভালোবেসে 2 বছর ধরে। তুই তো জানিস একতরফা ভালোবাসায় কত কষ্ট। তুই আমার দাদু ভাইটাকে এত কষ্ট দিবি? ওরও তো আক্ষেপ থাকে যাবে যে তুই ওকে ভালোবাসলি না। রিদিশা শুকনো হেসে বলে, ভালোবাসা শব্দটা শুনেই কষ্ট হয়। এটা কোনো 4 অক্ষরের শব্দ না। এটা মানুষের অনুভূতি শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। এটা একটা শব্দ না, অনেক কষ্ট এখানে আবদ্ধ। ভালোবাসা যারে একবার এই রোগে ধরেছে সেই জানে এর নিরাময় নাই। রিদিশা ফুপিয়ে কেঁদে ওঠে। তখনই ভেসে আসে একটা পুরুষ কণ্ঠস্বর। একটা সুযোগ কি দেওয়া যায় না? আবহাওয়াটা কেমন যেন রাশভারী লাগছে, বিষণ্ণ লাগছে বাতাসও। দমবন্ধকর পরিবেশের মধ্যে এরিকের কণ্ঠ যেন সাইলেন্ট ঘূর্ণিঝড়ের আভাস দিল। একটা কালো গোলাপের বুফি নিয়ে দাঁড়িয়ে আছে এরিক। তার চেহারা শান্ত, দেখে মনের অবস্থা বোঝার উপায় নেই। রিদিশা আর ময়ূরী তাকিয়ে আছে সদর দরজায় দাঁড়ানো এরিকের দিকে। এরিক এগোতে এগোতে বলল, সবাই কি এক হয় দিদিমণি? আমাকে কি একটু সুযোগ দেওয়া যায় না? আমাকে একটু ভালোবেসে দেখো। তোমাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবো। তোমার কষ্ট পাওয়ার কারণ আমি হব না, বিশ্বাস করো। তোমাকে সব সময় আগলে রাখবো। তুমি চাইলে বছর বছর বাচ্চার মা বানিয়ে দেব। প্লিজ অ্যাকসেপ্ট মি। রিদিশার চোখ ছানা বড়া হয়ে গেল এরিকের কথায়। অস্বস্তিতে গলাকেও চেপে ধরেছে মনে হচ্ছে। সময় কাটছে না কেন? সে আর চোখে মিসেস ময়ূরীর দিকে তাকালো। তিনিও মুচকি মুচকি হাসি দিয়ে তাকিয়ে আছে। রিদিশার এরিককে বেসরম প্রাণী মনে হচ্ছে। গুরুজনের সামনে কেউ এভাবে কথা বলে? এই ছেলের লাজ লজ্জা কিছুই নেই।
ছি, মার্কা কথাবার্তা, কি লাগামহীন এই ছেলে। এর মুখটা সুই দিয়ে সেরার করার মতো ভয়ঙ্কর ইচ্ছেটা দমিয়ে রাখলো রিদিশা। রেগে কটমট করে তাকিয়ে বলল, দেখলে দাদি, তোমার নাতি কত লাগাম ছাড়া। এর সাথে তুমি আমাকে সারা জীবন রাখার প্ল্যান করছো? কখনো না। এরকম একটা অসভ্য ছেলেকে আমি কখনো বিয়ে করব না। রিদিশা গটগট করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। বিছানার উপর হাত পা ছড়িয়ে বসল সে। মস্তিষ্কটা ফাঁকা ফাঁকা লাগছে, বড্ড ক্লান্ত লাগছে। সব চিন্তা ভাবনা সাইডে ফেলে চিত হয়ে শুয়ে পড়ল রিদিশা। ঝড় টর্নেডো এলেও সে উঠবে না, বড্ড ঘুম পাচ্ছে। মিসেস ময়ূরী, তাহসান আর এরিক জোরে হেসে উঠল। ময়ূরী নাতির কান ধরে নিজের পাশে বসালো, রাগী মুড নিয়ে বলল, কোথায় গিয়েছিলি হতচ্ছাড়া? এতদিন আমার কান পচিয়েছিস ভালোবাসা ভালোবাসা করে, যখনই বিয়ের কথা বললাম অমনি বাবার মতো সুরসুর করে পালালি। এরিক ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলল, হালকা আর্তনাদ করে বলল। গ্র্যান্ডমা ছাড়ো, লাগছে তো আমার। গ্রান্ডমা হেসে কান ছেড়ে দিল। এরিক কান ডলতে ডলতে বলল, এভাবে কেউ ধরে? এগুলো আমার বউয়ের জিনিস, তুমি ধরে ধরে সেকেন্ড হ্যান্ড বানিয়ে দিচ্ছ কেন? আর বুড়ি শোনো, তখন আমি পালিয়ে যাইনি। আমি মোটেও তোমার ছেলের মতো ভীতু নই। আমি এই কালো গোলাপের বুফেটা আনতে গিয়েছিলাম। এটা রিদিকে দিয়ে দিও, এটা ওর খুব পছন্দের। আচ্ছা দাদি, ও কি সত্যিই আমাকে অ্যাকসেপ্ট করবে? মিসেস ময়ূরী তাহসানের মুখে হাসি ফুটে উঠল। সে গর্ব করে বলল, আমার এমন সুদর্শন নাতিকে রিজেক্ট করার ক্ষমতা রিদিশার নেই। ও অবশ্য তোকে মেনে নেবে, তবে তোকে ওর পিছে পড়ে থাকতে হবে। নিজের প্রতি ওর ভালো লাগা তৈরি করতে হবে। ঠিক তোর দাদু যেমন আমার পিছে পড়ে থাকতো, তোর প্রতিটা কাজ যেন ওর ভালো লাগে। আর পারলে ওকে একটু জেলাস ফিল করাবি, তাতেই কাজ হয়ে যাবে। ও যাকে ভালোবাসে তাকে নিয়ে ভয় নেই। সে তো ওর ছোট বোনেরই স্বামী। তাই এখন কিভাবে ওকে নিজের করতে পারো সেই চিন্তা করো। এরিক গভীর মনোযোগ দিয়ে প্রতিটা কথা শুনল। এরপর দাদির দিকে তাকিয়ে বলল, দেখো গ্র্যান্ডমা, তুমি অনেক ভালো পরামর্শ দিয়েছ, তবে এই বিষয়ে আমার গ্র্যান্ড পাপার পরামর্শ নেওয়া উচিত। বুড়ো তোমাকে কিভাবে পটিয়েছে সেটা শেখা উচিত। এই বিষয়ে তো সে পটু। তুমি সাইডে চাপো। এরিকের কথায় মিসেস ময়ূরী তাজ্জব বনে গেল। সে নিজে এত কিছু করলো, অথচ তার নাতি দাদুকে বেশি গুরুত্ব দিচ্ছে। এরিক সেদিকে না তাকিয়ে উঠে দাঁড়ালো, চিৎকার করে, ও গ্র্যান্ড পাপা, ও গ্র্যান্ড পাপা। বলতে বলতে অ্যালেনের রুমে গেল। মিস্টার অ্যালেন ম্যাগাজিন পড়ছিলেন। এরিকের চেঁচানোতে সে উঠে বসল। এবার হয়তো তাকে কাজে লাগবে। এরিকের কথায় সায় দিয়ে অ্যালেন বলেন, আয় ভেতরে আয়, সারের মতো না চেঁচিয়ে কাছে আয়। এরিক গিয়ে অ্যালেনের গা ঘেঁষে বসল, তার আগামাথা নিরীক্ষণ করে বলল, গ্র্যান্ড পাপা, তুমি কি জানো তুমি এখনো কতটা ইয়াং আছো, পাশাপাশি বেশ স্ট্রংও আছো। তোমাকে আরেকটা গ্র্যান্ডমা এনে দিলে তুমি পারবে না আমাকে 1 বছরের মধ্যে একটা ফুপি এনে দিতে? বলো, পারবে না? রিদিশার তো একটা ফুপি শাশুড়িও লাগবে। নাতির মুখে এমন কথা শুনে অ্যালেন ভ্যাবাচাকা খেয়ে গেল। সে যেন রেগে কিছু বলতেও ভুলে গেল। মিসেস ময়ূরী দরজার ওপাশ থেকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মিস্টার অ্যালেনের চোখ ময়ূরীর উপর পড়তেই তার মুখটা অসহায় হয়ে গেল। ময়ূরী চোখ কটমট করে তাকালো অ্যালেনের দিকে। এই বয়সে এসে প্রেয়সীর রাগী রূপ দেখে অ্যালেন যেন আবার প্রেমে পড়ল। এরিক দুজনকে আর চোখে দেখে বলল, গ্র্যান্ড পাপা, তুমি ভয় পেও না। গ্র্যান্ডমা কিছু বলবে না। তুমি আমাকে ফুপি দিতে পারবে নাকি সেটা বলো, না হলে আমি গ্র্যান্ডমাকে বিয়ে করিয়ে দিচ্ছি, সেই ফুপির ব্যবস্থা করুক। এবার ময়ূরী আর দাঁড়িয়ে থাকলেন না। সে তেড়ে এসে এরিকে কান ধরে দাঁড় করালেন। রেগে বললেন, খুব শখ না আমাদের বিয়ে করানো? দাঁড়াও, তোমার রিদিশাকে আমি বিয়ে দিয়ে দেবো, তুমি দেখবে আর জ্বলবে। এরিকের মুখটা একটুখানি হয়ে গেল। সে চোখ দিয়ে দাদিকে বোঝাচ্ছে এমনটা না করতে। এরিক মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, দেখো ছাড়ো, গ্র্যান্ডমা লাগছে, আমি কিছু বলিনি। কিছু করবে না তুমি, আমি যথেষ্ট স্ট্রং। রিদিশার জন্য আমি যথেষ্ট আছি। আমি ভালো ছেলে। গ্র্যান্ড পাপা, তুমি বরং আমাকে মেয়ে পটানোর, সরি, রিদিকে পটানোর কিছু ট্রিক শিখিয়ে দাও। আমি বাসায় যাব, আম্মু আর এলিনা চিন্তা করছে হয়তো। দুজনেই ফিক করে হেসে দিল এরিকের কথা। এরিক নিজেও তাল মেলালো তাদের সাথে। দরজার পাশ থেকে সবটা দেখল রিদিশা। তার বুকটা বিষিয়ে উঠল। এদের মাঝে এত ভালোবাসা কেন? সে আবারও ছুটে গেল নিজের রুমে। সবকিছু বিষাক্ত লাগছে। 2টা ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়ো, তার একটু ঘুমানো দরকার। এরিক বাসায় যেতেই তার মা এলিজা তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন। ছেলের দিকে তীক্ষ্ণ গলায় প্রশ্ন ছুড়লেন, সারাদিন কই ছিলে?
এরিক মায়ের কথায় থেমে গেল, মৃদু হেসে জবাব দিল, আমার খোঁজ রাখার সময় আছে বুঝি তোমার? ফেলিক্স এসেছে তো, যাও তাকে কোলে নিয়ে বসে থাকো। নিজের ছেলে থাকতেও তাকে কোম্পানিতে বসাবে তোমরা? তার প্রতি এতই দরদ, যাও না তার কাছে, আমার খোঁজ নিতে এসো না? এলিজার মনটা খারাপ হয়ে গেল ছেলের কথায়। সত্যি কি ছেলেকে সময় দেওয়া হয় না তার? আর ফেলিক্সকে হিংসা করছে তার ছেলে। কালকে সব বুঝতে পারবি এরিক। ফেলিক্স কে কেন কোম্পানিতে বসাতে চাইছি সব বুঝতে পারবি। কোন মা বাবাই চায় না তাদের সন্তানের বিপদ হোক? তোকে বাঁচাতেই এত কিছু করা। তুই তো আমাদের নিষ্ঠুর ভাবছিস। তোর পিছে এত বড় ষড়যন্ত্র হচ্ছে যার এক কণাও তুই জানিস না। এলিজা সাবধানে চোখের কোণে আঙুল দিয়ে পানিটা মুছে ফেলল। সন্তানের জন্য যতই করুক না কেন সেটা কখনোই তারা দেখে না। তাদের চাহিদা পূরণ না হলে তারা হাজার অভিযোগ করবে, কিন্তু পিছে বাবা মায়ের কষ্টগুলো দেখবে না। এরিক সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। এলিজা সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। সকালে অফিস যেতেই এরিক কিছুটা অবাক হয়। তার বাবা আর ফেলিক্স একত্রে এসেছে, সাথে তার গ্র্যান্ডমা, গ্র্যান্ডপাপা, এমনকি তার মাও এসেছে। তারা সবাই যেন এরিকের অপেক্ষাতেই ছিল। তখনই তারা ইথানের কেবিনে ঢুকে পড়ে। আচ্ছা, কি হতে চলেছে? ফেলিক্সকে কি ইথানের জায়গায় দেবে? এরিকের ভাবতেই খুশিতে মন ভরে ওঠে, কিন্তু ভেতরে তার জন্য বড় চমক অপেক্ষা করছে। বিশ্বাস শব্দটা ভারী আজব। আমরা যাকে বিশ্বাস করি সেই বিশ্বাস নিয়ে খেলা করে, আর যে বিশ্বাসের যোগ্য তার দিকে ঘুরেও তাকায় না। আমরা সব সময়ই প্রথমেই ভুল সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়েও দ্বিধাগ্রস্তে থাকি। আমরা যে মানুষটাকে বড্ড ভালোবাসি তার থেকে পাওয়া প্রতারণায় আমাদের মনটা পাথর হয়ে যায়। পরবর্তীতে কাউকে ভালোবাসতে গেলেই মনে হয় বিশ্বাস শব্দটা ভারী আজব। আমরা যাকে বিশ্বাস করি সেই বিশ্বাস নিয়ে খেলা করে, আর যে বিশ্বাসের যোগ্য তার দিকে ঘুরেও তাকাই না। আমরা সব সময় প্রথমে ভুল সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়েও দ্বিধাগ্রস্ত থাকি। আমরা যে মানুষটাকে বড্ড ভালোবাসি তার থেকে পাওয়া প্রতারণায় আমাদের মনটা পাথর হয়ে যায়। পরবর্তীতে কাউকে ভালোবাসতে গেলেই মনে হয় আবার ঠকবো না তো। এরিকের নিজের দু চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। ভাই সমতুল্য প্রিয় মানুষটার থেকে প্রতারণা সে নিতে পারছে না। এভাবে কেউ বিশ্বাসঘাতকতা করে? পুরুষ মানুষের নাকি কাঁদতে নেই, কিন্তু এরিকের বাচ্চাদের মতো কাঁদতে ইচ্ছে করছে। হামাগুড়ি দিয়ে কাঁদতে কাঁদতে ইথানকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে সে কেন এমন করলো। একটু কি তার বুক কাঁপেনি? একবারও এই মানুষগুলোর কথা কি ইথানের মানুষপটে ভাসেনি? এরিক ছলছল চোখে ইথানের দিকে তাকালো। তার চোখে পানি চিকচিক করছে। কেবিনের অন্য সবাই নীরবতা পালন করছে। তারা এরিককে সময় দিয়ে নিজেকে সামলানো। এরিক ছোটবেলা থেকে ইথানকে বড় ভাইয়ের মতো সম্মান করেছে। বিশ্বাস, ভরসা ও ভালোবাসায় এরিকের মনে সর্বদা ইথানের স্থান পরিপূর্ণ ছিল। এরিক বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে ইথানের হাত ধরে ঝাঁকি দিয়ে ভাঙা গলায় বলল, ব্রো। এরিকের একটুখানি কথায় যেন সবাই কেঁপে উঠল, কিন্তু প্রতারক ইথানের তেমন কোনো পরিবর্তন হলো না। সে বুঝতে পারল না এরিকের মনের অবস্থা। সে কি আদৌ বুঝতে পারছে না তার এই কাজে ছেলেটার মনে ভাঙচুর হচ্ছে? ফেলিক্সও নির্বাক হয়ে তাকিয়ে আছে ফিওনা আর ইথানের দিকে। সে কল্পনাতেও ভাবনি তার ভালোবাসার প্রিয়সী এমন ধোঁকা দিবে। সে ভালোবাসার মানুষটির থেকে এত বড় প্রতারণা কোনোভাবেই মানতে পারছে না, তবুও কাউকে কিছু বলতে দিচ্ছে না। আর ইথান, সে তো ফেলিক্সের বেস্ট ফ্রেন্ড ছিল। সে কি করে পারলো এভাবে প্রিয় বন্ধুর পিঠ পিছিয়ে ছুরি মারতে? ফেলিক্স একটা ঢোক গিলেই নিজেকে শান্ত করলো। সে দেখতে চায় এরিক কি করে। ইথানের থেকে কোনো উত্তর না পেয়ে এরিক আবারও ইথানের হাত ধরে বলে, ব্রো, ওরা কি বলছে এসব? তুমি বলো না এসব মিথ্যা। ওরা সবাই ভুল বলছে, তাই না? আমি তো তোমাকে অনেক ভালোবাসি ব্রো। তুমি কেন আমাকে মারতে চাইবে? তুমি তো আমাকে কত ভালোবাসো। তুমি কেনই বা রিদিশাকে মারতে চাইবে? তুমি কি জানো আমি তোমাকে যেমন ভালোবাসি আমি রিদিশাকেও অনেক ভালোবাসি। তুমি কেন আমার ভালোবাসাকে মারতে চাইবে? ওরা ভুল বলছে বলো, তাই না? তুমি কি আমাদের ক্ষতি চাইতে পারো? ও ব্রো, বলো না, ওরা সবাই তো মিথ্যা বলেছে, তাই না? ইথান নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। ঝাড়ি দিয়ে এরিকের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। এরিককে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। উপস্থিত সবাই আটকে উঠল। ফেলিক্স ছুটে গিয়ে জাপটে ধরল এরিককে। ইথান রেগে গিয়ে বলে, না না, সব সত্য, কিছুই মিথ্যা না, সব সত্য। আমি তোকে আর দিদিশাকে দুইটাকে মারব। এরপর ফিলিক্স বাধা হলে তাকেও সরিয়ে দেব, যেমন সরিয়েছি লিও আর পিটারকে। এত বছর ধরে অপেক্ষা করেছি এই প্রপার্টির জন্য। আমি আর নাটক করতে পারছিলাম না। ভেবেছিলাম ফিওনাকে দিয়ে তোকে হাত করে প্রপার্টি ওর নামে লিখিয়ে নেব। এরপর ওর থেকে প্রপার্টি নেওয়া কোনো ব্যাপারই না। যদি ভালোই ভালো না দিত মেরে দিতাম।
প্রথমে ছোট ঝামেলা দুটোকে সরিয়েছি, এখন বড়গুলো কাল হয়ে দাঁড়িয়েছে। এরিক সহ উপস্থিত সবাই যেন বাঘারা হয়ে গেল। মিসেস এরিজার বুকটা হাহাকার করে উঠল। তার আদরের ছোট ছেলে লিওকে এই ইথান খুন করেছে, এটা মানতে তার কষ্ট হচ্ছে। নিজের প্রিয় বান্ধবীর ছেলেকে নিজের ছেলেদের মতোই ভালোবাসতো সবসময়, আর সেই কিনা লোভে পড়ে এর ক্ষতি করলো। ফেলিক্স আর পারল না নিজেকে সামলাতে। ছোট ভাই হারানোর কষ্টটা যেন তাজা হয়ে উঠলো আবারও। সে এরিককে ছেড়ে গিয়ে ইথানের কলার চেপে ধরল, মুখ বরাবর একটা ঘুষি দিয়ে বলল, তোর এত লোভ ইথান, তুই আমার ভাইটাকেও ছাড়লি না। পিটার আমার ছোট ভাইটা কি দোষ করেছিল যে তুই ওকে মেরে দিলি? যখন মম চিৎকার করে পেটারের জন্য কাটছিল, কিয়া কত নাটকটাই না করলি। আর লিও তো এদিকে ছোট ভাই ছিল, ওই ছেলেটাকেও ছাড়লি না। তুই মানুষ না, তুই একটা জানোয়ার। তোকে আমি মেরেই ফেলবো বাস্টার্ড। তোর জন্য আজও আমার মামিমা আর মা শান্তিতে একটু ঘুমাতে পারে না। তাদের ছোট ছেলে হারানোর কষ্টটা আজও মাথা নাড়া দিয়ে ওঠে। তুই কি করে আমাদের ফুলের মতো ভাই দুটোকে মারলি? তুই কোনো সুস্থ মানুষ না। ফেলিক্স নাক বরাবর খুশি মারে আবারও। ইথান ছিটকে পড়ে। এরিক গিয়ে ফেলিক্সকে ধরে। ফেলিক্সকে কোনোভাবে থামানো যাচ্ছে না, সে আজ হিংস্র হয়ে উঠেছে। কিন্তু ইথান প্রতিঘাত করছে না কেন? এরিক ফিওনার দিকে তাকায়। ফিওনা এরিকের তাকানো দেখে ভয়ে সিটিয়ে গেল। চোখ দুটো বন্ধ করে সে গডকে স্মরণ করে। এরিক ঠান্ডা কণ্ঠে বলে, ফিওনা, তুমি কেন আমার ভাইকে ঠকালে? তুমি তো এমন ছিলে না, এত লোভী কি করে হলে? ইথানের ছলনায় পড়ে তুমি ফেলিক্স ভাইয়ার সাথে ছলনা করলে। আমি কখনো ফেলিক্স ভাইয়াকে অতটা সম্মান করিনি যতটা আমি ইথানকে করেছি। ফেলিক্স আমার নিজের ফুফাতো ভাই, কিন্তু আমি তাকে অতটাও ভালোবাসি না যতটা আমি রক্তের সম্পর্ক ছাড়াও ইথান ভাইকে ভালোবাসি। ইথান ভাইয়া, তুমি এই প্রতিদান দিলে? ফেলিক্স ভাইয়া তো সবসময় আমার ভালো চেয়ে এসেছে, অথচ আমি তাকে সহ্য করতে পারতাম না। লিওর মৃত্যুর পর থেকে আমি ভাবতাম লিওর মৃত্যুর পেছনে ফেলিক্সের হাত আছে, কিন্তু কেই বা জানতো আমি দুধ দিয়ে কালসাপ পুষেছি। ফেলিক্স ভাইয়া আমার আসল শুভাকাঙ্ক্ষী ছিল, কিন্তু আমি ইথানের মতো ঠকবাজকে বিশ্বাস করেছি। ফিওনা, তুমি এত নীচ ভালোবাসা কিভাবে ভুলে গেলে? ফেলিক্স ভাইয়ার ভালোবাসায় কোনো খাত ছিল না। কথা ছিল ফেলিক্স ভাইয়া আমেরিকা থেকে ফিরে এলে বিয়ে করবে তোমরা, অথচ তুমি দুদিনেই এই মানুষটার ভালোবাসা ভুলে বসলে। আসলেই কি দুদিনে ভুলেছ, নাকি তাকে ভালোবাসাটাই তোমার অভিনয়ের একটা অংশ? ফিওনা কেঁপে উঠল। সে তো আসলে কখনো ফেলিক্সকে ভালোবাসেনি, সে ইথানের কথাতেই নেচেছে সবসময়। ফিওনা ফেলিক্সের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। হাজারো অভিযোগ তার চোখে। মিসেস এরিজা সেন্সলেস হয়ে গেছে, তাকে নিয়ে ময়ূরী বাসায় চলে গিয়েছে। যাওয়ার সময় বলে গিয়েছে ইথান আর ফিওনাকে পুলিশে দিতে। এরিকের বাবা স্তব্ধ হয়ে বসে আছে। তার কলেজার টুকরা ছেলেটাও ছাড় পায়নি ইথানের লোভ থেকে। ফেলিক্স যদি না থাকতো তাহলে হয়তো এরিককেও অকালে হারাতে হতো। ইথানের নীরবতা ভাবিয়ে তুলছে এরিককে। এরিক ঘড়িতে টাইম দেখলো। অফিস টাইম কবে পেরিয়ে গেছে। রিদিশা এখনো অফিসে আসেনি কেন? এরিককে চিন্তিত দেখছে নীরব ইথানের মুখে পৈশাচিক হাসি ফোটে। এরিক ফেলিক্সকে চিন্তিত গলায় বলল, ফেলিক্স ব্রো, রিদিশা এখনো অফিসে আসেনি, আমার চিন্তা হচ্ছে। ইথানের নিস্তব্ধতা ছাপিয়ে শব্দ করে হেসে ওঠে। ফেলিক্স আর এরিক তীক্ষ্ণ চোখে ইথানের দিকে তাকায়। ফেলিক্সের বিচক্ষণ মস্তিষ্ক অনেক কিছুই বুঝে ফেলে। সে খেপে গিয়ে ইথানের কলার আবারও চেপে ধরে। রাগান্বিত স্বরে জিজ্ঞেস করে, বল, ঋষিদার সাথে কি করেছিস? ওকে কোথায় রেখেছিস? ওর কোনো ক্ষতি করবি না, তোকে জানে মেরে দেব। ইথান হাসি মুখে বলল, যা পারলে বাঁচা ওকে। নায়াগ্রা জলপ্রপাতের কাছাকাছি আছে কোথাও, লোকেশনও বলে দিলাম। তোদের জন্য বাচ্চা মেয়েটাকে না জীবন দিতে হয়, ভাবতেই আমার কষ্ট হচ্ছে। ইথান মুখ দিয়ে চুচু জাতীয় শব্দ করলো। এরিক আজ নিজেকে কন্ট্রোল করতে পারল না। রেগে গিয়ে ইথানের পেটে লাথি দিল। চেঁচিয়ে বলল, তুই কারো ক্ষমা পাবার যোগ্য না। আমাদের মধ্যে ভিনদেশি একটা মেয়েকে টেনে বড্ড ভুল করেছিস, তোকে এর মাসুল দিতে হবে। বাবা, ওকে পুলিশের কাছে দিবে না, ওকে আর ওই ফিওনাকে আমার ভ্যালিতে নিয়ে যাও, ওখানেই সব বোঝাপড়া করব। ফেলিক্স ভাইয়া, তুমি আমার সাথে যাবে। ফেলিক্স দ্রুত মাথা দুলিয়ে সায় দিল। এত মিষ্টি একটা মেয়েকে না জানি ওরা কি অবস্থা করেছে। দুজনে দ্রুত জলপ্রপাতের উদ্দেশ্যে রওনা দিল। ইথান ক্রুর চোখে সেদিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে প্রিয় কিছু জিনিসও আমাদের কাছে অপ্রিয় হয়ে ওঠে। এই যে জলপ্রপাত, এটা ছিল এরিকের কাছে সবচেয়ে প্রিয় স্থান। সে নিজেকে সৌভাগ্যবান মনে করত কানাডাতে জন্মগ্রহণ করে। এই জলপ্রপাতের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বারবার ছুটে এসেছে নায়াগ্রাতে, কিন্তু আজ এই সৌন্দর্য তার চোখে লাগছে না। আজ চোখে কোনো মুগ্ধতা নেই, আছে কোনো না হওয়া প্রিয় মানুষ হারানোর কষ্ট। চোখ দুটো শুধু একজনকে দেখার অপেক্ষাতেই অস্থির হয়ে আছে। ফেলিক্স বুঝতে পারছে এরিকের অস্থিরতা, কিন্তু করবেটা কি?
তারও খুব চিন্তা হচ্ছে মেয়েটার জন্য। এরিক সকালের কথা চিন্তা করে। এরিক কেবিনে ঢুকতেই দেখলো ইথান আর ফিওনা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তারপর ফেলিক্স এসে এরিকের কাঁধে হাত রেখে বলল, এরিক, আমি কখনোই চাই না তোর জায়গা দখল করতে। আমি চাই তুই ভালো থাক ভাই, নিরাপদে থাক। এই ইথান আর ফিউনা তোর জন্য নিরাপদ নয়, তাই আমি এসেছি আবার। কিন্তু তুই তো ঋষিদার উপর দুর্বল হয়ে পড়েছিস, সেটারও সুযোগ নিতে চাইছে ওরা। এরিক রেগে ফেলিক্সের দিকে তাকায়। ফেলিক্সের হাত ঝটকা মেরে সরিয়ে দিল। এরিক তার মা বাবার দিকে তাকিয়ে বলল, দেখো তোমরা দেখো, খুব ভালোবাসো তাই না এই ফেলিক্সকে? সে আজ আমার সামনে ইথান ভাইকে খারাপ প্রমাণ করতে চাইছে। আরে ইথান ভাই এই কোম্পানির পিছে কম পরিশ্রম করেনি। এই ফেলিক্স তো কোম্পানিতে রাজত্ব করতে চায়, তাই আমাদের মধ্যে ঝামেলা বাঁধাতে চাইছে। দেখো আবার বলছে কি ইথান ভাই রিদিশারও ক্ষতি করবে। আচ্ছা ফেলিক্স ভাইয়া, তোমার লজ্জা করে না নিজের বেস্ট ফ্রেন্ডের সম্পর্কে মিথ্যা কথা বলতে? আর ফিওনা, ওকে তো তুমি ভালোবাসো, ওর নামেও মিথ্যা বলছো। ওর সাথে তুমি চিট করতে চাইছো? ছি ফেলিক্স ব্রো, তোমার থেকে এটা আশা করিনি। উপস্থিত সবাই এরিকের দিকে তাকিয়ে আছে স্তব্ধ হয়ে। ছেলেটা কত বিশ্বাস করে ইথানকে, অথচ ইথানই প্রতিদান দিল। এই বিশ্বাস যখন ভাঙবে এরিক সইতে পারবে তো? ওর ছোট মনটা ভেঙে যাবে না তো? ফেলিক্স জানে ইথানকে কতটা মানে এরিক মুখের কথা বিশ্বাস করবে না, তাই সে কিছু ভিডিও ক্লিপ অন করে এরিকের সামনে রাখে। এরিক দেখলো ভিডিওতে ইথান আর ফিওনার চুম্বনরত অবস্থা। থমকে গেল। এটা ইথান ভাইয়া? সে কি করে এমন করলো? চোখ তুলে ইথান আর ফিওনার দিকে অনুভূতি শূন্য চোখে তাকালো। তারপর ফিওনার ওই দিন অপমানের পর এসে এলিক্সের কলার চেপে ধরা, সবকিছু দেখে শুনে এরিক স্তব্ধের মতো বসে পড়ে। ইথানের সম্পর্কে এসব তার হজম হচ্ছে না। এরিক, চমকে ওঠে এরিক ফেলিক্সের কথায়। ভাবনা থেকে সরে আসে, অনুভূতি শূন্য চোখে তাকায় ফেলিক্সের দিকে। ফেলিক্স শুকনো হেসে বলে, আবার ওইসব নিয়ে ভাবছিস? এখন নাম গাড়ি থেকে, ঋষিদার লোকেশন আশেপাশে শো করছে। এরিক শুকনো ঢোক গিলে নিজেকে সামনে নেয়। চোখ দুটোতে এসে আবারও ভয় হানা দেয়। রিদিশার সাথে যেন খারাপ কিছু না হয়। কোনো মতে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে এরিক আর ফেলিক্স গাড়ি থেকে নামতেই সামনে কিছু লোকের জটলা দেখে এগিয়ে যায় ওরা। মানুষ ঠেলে ভেতরে ঢুকতে স্তব্ধ হয়ে যায় এরিক। হাত পা অসম্ভব ভাবে কাঁপছে। একই অবস্থা তার কিউট সিনিয়রের। সারা মুখে ছোপ ছোপ রক্ত, মাথায় ডান পাশটা থেকে ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। চোখ বুঝে পড়ে আছে মেয়েটা। এরিকের এই অবস্থা দেখে ফেলিক্স দিশেহারা হয়ে পড়ে। উপায় না পেয়ে নিজেই রিদিশাকে করে তুলে নেয়। মেয়েটার এই নির্মম অবস্থা দেখে বুক কাঁপছে ফেলিক্সের। ওর সাথে খারাপ কিছু করেনি তো? মাথা দুদিকে নাড়িয়ে সব ভাবনা ঝেড়ে ফেলে ফেলিক্স। রিদিশাকে নিয়ে পা বাড়িয়ে দ্রুত এরিককে বলে, ভাই আমার, তাড়াতাড়ি আয়, ওকে হসপিটালে নিতে হবে। এরিক সম্বিত ফিরে পায় ফেলিক্সের কথায়। দ্রুত গিয়ে গাড়ির পেছনে সিটে বসে। ফেলিক্স রিদিশাকে এরিকের কাছে দিয়ে দ্রুত ড্রাইভিং করতে থাকে। এরিকের হাত দুটো কাঁপছে। আবারও রিদিশার দিকে তাকাতেই বুকটা মোচড় দিয়ে উঠছে। কি নিষ্পাপ মেয়েটা, মনে হচ্ছে ঘুমিয়ে আছে। আজ তার জন্যই ওর এই অবস্থা। নিজেকে নিজেই ধিক্কার দিচ্ছে এরিক। কাপা ঠোঁট জোড়া রিদিশার কপালে ছুঁয়ে দেয় এরিক। যদি সজ্ঞানে থাকতো কখনো কি এরিককে এই কাজ করতে দিত রিদিশা? জানা নেই। এরিক কাপা হাতটা রিদিশার নাকের কাছে নিল। মুহূর্তে তার হৃদস্পন্দন থেমে যায়। নিঃশ্বাস খুব ধীরে পড়ছে। এরিক চেঁচিয়ে ফেলিক্সকে বলে, ব্রো তাড়াতাড়ি ড্রাইভ করো, ওর নিঃশ্বাস পড়ছে খুব ধীরে। ফেলিক্স যত দ্রুত সম্ভব গাড়ি চালিয়ে হসপিটালে আসে। এরিক রিদিশাকে কোলে করে নিয়ে দৌড়ে হসপিটালে ঢোকে। রিদিশাকে অপারেশন থিয়েটারে নিয়ে নেওয়া হয় খুব দ্রুত। ফেলিক্স হসপিটালের সব ফর্মালিটিস পূরণ করে আসে। বাসার সবাইকে ফোন দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এতক্ষণে। এরিক চুপ করে তাকিয়ে আছে ওটির বন্ধ দরজার দিকে। ফেলিক্স এসে এরিকের কাঁধে হাত রাখে। এরিক ঘুরে তাকায় ফেলিক্সের দিকে। ছলছল করছে ওর চোখ দুটো। ফেলিক্স কি বলে সান্ত্বনা দেবে জানা নেই। এর মধ্যে ছুটে আসে মিসেস ময়ূরী, এলেন, এলিজা, এলিনা আর এরিকের বাবা মেহতাব তাহসান। মিসেস ময়ূরীকে দেখে যেন এরিকের কান্নার বাঁধ ভাঙল। ছুটে গিয়ে দাদিকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদে উঠল এরিক। এরিককে এভাবে কাঁদতে হয়তো তার দাদি ছাড়া কেউ দেখেনি, তাই সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। মিসেস ময়ূরী কাঁদতে কাঁদতে বললেন, আমি পারলাম না ওকে আগলে রাখতে। ওর নানিমাকে আমি কি জবাব দেব? সে কত ভরসা করে আমার কাছে পাঠিয়েছিল, আজ আমাদের জন্য তার নাতনির এই অবস্থা। আমি কি জবাব দিব? তখন ওটি থেকে একজন নার্স বেরিয়ে আসে। সবাই উতলা হয়ে তার দিকে তাকিয়ে আছে। নার্স মাস্ক খুলে বলল, পেশেন্টের ব্লাড লস হয়েছে অনেক, ইমার্জেন্সি ও পজিটিভ ব্লাড লাগবে। এরিক বাচ্চাদের মতো গিয়ে বলল, নার্স আমার সব রক্ত নিয়ে নিন, কিন্তু আমার রিদিকে বাঁচিয়ে দিন প্লিজ। নার্স অবাক হয়ে এত বড় ছেলে বাচ্চার মতো কান্না করা দেখে।
এই সুদর্শন ছেলে ও মেয়ের জন্য এভাবে কাঁদছে। সে অবাক হয়ে জিজ্ঞেস করে। আপনার ব্লাড গ্রুপ কি ও পজিটিভ? এরিকের হুঁশ হয়। সে মাথা দুদিকে নাড়িয়ে বলে, না, বি নেগেটিভ। নার্স বিরক্ত হয় এরিকের উপর। শুধু সময় নষ্ট করছে, কিন্তু এত সুন্দর ছেলেকে সে কিছু বলতে পারছে না কেন জানি। ফেলিক্স এগিয়ে এসে বলে। ব্লাড আমি দেবো, চলুন। আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ। নার্সটি স্বস্তির নিঃশ্বাস ফেলে ভেতরে যায়। যাওয়ার আগে ফেলিক্সকে একটা রুম দেখিয়ে দিয়ে যায়। এরিক জানে না ফেলিক্সের ঋণ সে কিভাবে শোধ করবে। সে কিনা এতদিন বিশ্বাসঘাতক বেঈমান ইথানের জন্য ফেলিক্সকে অসম্মান করত। মুহূর্তে রাগে দপ করে জ্বলে ওঠে এরিক। রিদিশার এই অবস্থা করেছে, ওকে আমি হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। মৃত্যু ভিক্ষা চাইবে আমার কাছে। রিদিশা একবার সুস্থ হোক। মিসেস ময়ূরী এসে নাতির কাঁধে হাত রেখে বলে, এখন কি করবি ভাবছিস? দাদির কথায় চুপ করে থাকে এরিক। ময়ূরী জানে তার নাতি সহজে কাউকে ছেড়ে দেবে না, কিন্তু এখন এইসব আর ভালো লাগে না। তিনি গলার স্বর খাদে নামিয়ে বলে, ওদের পুলিশের হাতে তুলে দে। এরিক দাদির দিকে তাকিয়ে বলে, পুলিশ ওদের কি শাস্তি দেবে? ওদের আমি শাস্তি দেব। আমার ভাইকে ঠকানোর শাস্তি, আমার ভাইদের মারার শাস্তি, আমার কলিজায় হাত দেওয়ার শাস্তি। দাদি, এবার তুমি কিছু বলতে পারবে না। আমি এই লাস্টবার ওকেই শাস্তি দেব, প্রমিস। তারপর একেবারে ভালো হয়ে যাব। অন্ধকার ঘরে কি নিদারুণ নিস্তব্ধতা। দুজন মানবী বাধা অবস্থায় বসে আছে চেয়ারে। ফাঁকা ঘরটাতে দুজনের নিঃশ্বাস ঘুরে ফিরে ভুতুরে শব্দ তৈরি করছে। কেঁপে কেঁপে উঠছে মেয়েটা। হঠাৎ দরজা খোলার শব্দ হলো। ক্যাচক্যাচ শব্দ। সামনে মুখ তুলে তাকায় দুজনেই। সামনের মানুষটার এমন রূপ দেখে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে যায় মেয়েটার চোখে। সে কখনো এই মানুষটার এমন রূপ দেখেনি। যা দেখেছে তা ছিল নির্মম ভালোবাসা। ছেলেটার মুখে ভাবান্তর দেখা দিল না। সে এখন রেগে আছে, কারণ তার লোকেরা রিদিশাকে জীবিত ছেড়ে দিয়েছে। মনে মনে আবারও ছক তৈরি করছে হয়তো। ফেলিক্স সশব্দে ঘরের মধ্যে ঢোকে। পায়ের উপর পা তুলে সামনের চেয়ারে বসে। উৎকট বিশ্রী গন্ধে গা ঘুরিয়ে উঠছে। ফেলিক্সের হাতের চকচকে বস্তুটার দিকে তাকিয়ে শিউরে ওঠে ফিওনা। তার চোখে মুখে ভয়ের ছাপ। ঋষিদাকে মারার চিন্তা করছিলি, তখন এই ভয়ের ছাপ কই ছিল? যখন আমার ভালোবাসা ভুলে আমাকে ধোকা দিয়ে প্রতারণা করলি, এই ভয়ের ছাপ কোথায় ছিল? জানতে বড় ইচ্ছে হলো ফেলিক্সের। ইথানের নীরবতা সহ্য হচ্ছে না ফেলিক্সের। ফেলিক্স ফিওনার দিকে সম্পূর্ণ ঘুরে বসে। ফলে কলিজা শুকিয়ে আসে ফিওনার। ঢোক গিলে আবারও ফেলিক্সের হাতের চকচকে ছুরির দিকে তাকালো ফিওনা। দুদিকে মাথা নাড়িয়ে ছটফট করে বলল, ক্ষমা করো ফেলিক্স, আমায় ক্ষমা করো। বিশ্বাস করো, তোমার ভাইকে যে ইথান মেরেছে তা আমি জানতাম না। জানলে কখনো ওর পাদে পা দিতাম না। ফেলিক্স অগ্নি চোখে তাকালো ফিওনার দিকে। ওর প্রাণ পাখি যায় যায় পালা। এতদিন সম্পত্তির লোভে এতই অন্ধ ছিল যে পরবর্তীতে কি হবে ভেবে দেখেনি। ওর ভুল হয়েছে ইথানের কথায় ওর ফাঁদে পা দিয়ে। ফিওনা ইথানের দিকে তাকালো। তার ঠোঁটে মৃদু হাসি ঝুলছে। ফিওনার বোঝার বাকি নেই ইথান তাকে শুধু গুটি হিসেবে ব্যবহার করেছে। ফিওনা আর কোনো পথ খুঁজে পায় না। ফেলিক্স ডান হাত দিয়ে ফিওনার চোয়াল চেপে ধরে। ব্যথায় কোঁকে ওঠে ফিওনা। পুরুষ মানুষের হাত এমনিতেই শক্ত। ফেলিক্স দাঁত কিরমির করে বলে, তা না হয় জানতি না, কিন্তু তুই আমাকে ঠকালি কি করে? এত বড় গেম খেললে আমার সাথে। তোকে আমি কোন দিক দিয়ে অপূর্ণ রেখেছিলাম? যখন যা শেষ তাই দিয়েছি। শারীরিক আর্থিক সকল চাহিদা পূরণ করেছি। নাকি আমাকে দিয়ে তোর পোষায়নি, তাই ওই বিশ্বাসঘাতক ইথানের সাথে মিলেছিস? মেয়েটির চোখ ফেটে জল গড়িয়ে পড়ে। এই কথাগুলো শুনতেই গা রিরি করে উঠছে। সেও তো ভালোবাসতো ফেলিক্সকে। মেয়েটি কেঁদে দিয়ে বলে, ফেলিক্স ছাড়ো, ব্যথা পাচ্ছে। আমি কি তোমাকে কম ভালোবাসতাম? তুমি কেন আমেরিকা চলে গিয়েছিলে আমাকে ছেড়ে, তোমার প্রেমিকাকে ভেলার কাছে? ফেলিক্স ফিওনার চোয়াল ছেড়ে দেয়। দুই ঠোঁট নিজ শক্তিতে আলাদা হয়ে যায়। কে বলেছে সে আমেরিকা প্রেমিকার কাছে গিয়েছিল? বেলা তো তার বাল্যকালের বান্ধবী, যাকে সে বোনের মতোই ভালোবাসে। ইথান মুচকি মুচকি হাসছে। ফেলিক্স রাগান্বিত চোখে ইথানের দিকে তাকায়। রেগে ইথানের হাঁটুর উপরে ছুরি বসিয়ে দেয়। ফিওনা রক্ত দেখে ভয়ে সেন্সলেস হয়ে যায়। ইথান ব্যথায় আর্তনাদ করে ওঠে। রেগে ফেলিক্সের দিকে তাকিয়ে বলে, বস্টার্ড, পারলে হাত খুলে দে, তারপর আঘাত কর। কাপুরুষের মতো হাত পা বেঁধে আঘাত করছিস কেন? ইথানের কথা শুনে ফেলিক্স রাগে ছুরিটা ক্ষতস্থানের ওপর মোচড় মারে। ইথানের মনে হয় কলিজা ছিঁড়ে যাচ্ছে ব্যথায়। তবুও তার দু চোখে ভয় নেই, নেই কোনো বাঁচার আকুতি। দু চোখে কেবল ক্রোধ। ফেলিক্স ফিওনার দিকে একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে নেয়।
ছুরিটা উঠিয়ে নিচে ফেলে দেয়। নিজেকে শান্ত করে ফেলিক্স প্রশ্ন করে, তুই ওকে মিথ্যা বলেছিস কেন? আমি বেলাকে বোনের মতো ভালোবাসি, এটা তুই জানিস। তবে বেলাকে নিয়ে আমার নামে কেন মিথ্যা বললি ওর কাছে? ইথানের চোখ জোড়া জ্বলে উঠল, ক্ষুব্ধ গলায় বলল, তোর জন্য। এই তোকে আমার মোটো পছন্দ নয়, বুঝলি? যখন ছোটবেলায় বেলাকে পছন্দ করতাম তখন ওকে তুই আগলে রেখেছিস বোনের মতো। ও যখন আমাকে বাই ডাকতো খুব খারাপ লাগতো, কখনো তোর জন্য ওকে পাইনি। এরপর যখন পিওনাকে দেখি তখন ওকে পছন্দ করি, কিন্তু হায় বিধিরাম তোকে ওর সাথে দেখে সে আশা ভঙ্গ হয়। স্কুলে সব সময় আমাকে তোর নিচে রাখতি, তোর জন্য কখনো প্রথম হতে পারিনি, তোর জন্য এরিকের সম্পত্তি হাসিল করতে পারলাম না। এই তুই আমার জীবনটা নরক করে দিয়েছিস। ঘৃণা করি তোকে আমি। দুইবার আমার হৃদয় তোর জন্য ভেঙেছে। ভেবেছিলাম এবার পিওনাকে পেয়ে গেছে, কিন্তু ও বিশ্বাস করছিল না। তোর আর বেলার কিছু ছবি দেখাতেই কাজ করলো। ওকে সম্পত্তির কথা বলার পর আমার সাথে রিলেশনে আসলো, কিন্তু সেই তুই আবার বাধা হয়ে চলে এলি, মরার ওপর খাড়া গা হয়ে। ফেলিক্স এবার আর অবাক হলো না। আর কি বা অবাক হবে? তার ভাগ্যটাই হয়তো এমন। ভালোবাসার সব মানুষগুলো ছেড়ে যায়, প্রথমে পিটার, তারপর ফিওনা, আর এই বেস্ট ফ্রেন্ড ইথানও। সত্যি কি বেস্ট? পাগলের মতো ঘর কাঁপিয়ে হাসতে লাগলো ফেলিক্স। ইথান তীক্ষ্ণ চোখে তাকায় ফেলিক্সের দিকে। ফেলিক্স হাসতে হাসতে মেঝেতে বসে পড়ে, চিৎকার করে বলে, আমি ঘৃণা করি এই ইথানকে। এ আমার বেস্ট ফ্রেন্ড নয়, এ আমার নিষ্পাপ ভাইটার হত্যাকারী। এ একজন প্রতারক, বেঈমান। তোকে আমি শাস্তি দেবো, মারবো না। আমি তোর চোখে যতক্ষণে ভয় না দেখবো ততক্ষণে মারবো না। তুই যতক্ষণে নিজে মৃত্যু না চাইবি ততক্ষণ তুই বেঁচে থাকবি। আমার ছোট ভাইটা তোর কাছে না জানি কত আহাজারি করেছিল বাঁচার জন্য, তুইও মায়া হয়নি তোর। আমি তোকে ততক্ষণ বাঁচিয়ে রাখবো যতক্ষণ তুই বেঁচে থাকতে চাস। ফেলিক্স উঠে দাঁড়ালো। ফিওনার কথা খুব মনে পড়ছে। মেয়েটাকে ও কিভাবে শাস্তি দেবে? ওর অচেতন মুখের দিকে ঝুঁকলো ফেলিক্স, কপালে উষ্ণ পরশ দিয়ে উঠে এলো। আর তাকাবে না ওর মুখে, তাহলে আবার মায়ায় পড়ে যাবে। ফেলিক্স গলা উঁচিয়ে কাউকে ডাকলো। মাস্ক পরা দুইজন ছেলে এসে দাঁড়ায়। ফেলিক্স তাদেরকে বলল, এই মেয়েটাকে ওই রুমটায় আটকিয়ে রাখবি, ঠিক মতো খাবার দিবি, আগে বিছানায় নিয়ে শুয়ে আয়। আর এই হারামি ওকে ভালো করে খাতির যত্ন করিস, পায়ে ব্যান্ডেজ করে দিস, মারবি না ওকে আমি না বলা পর্যন্ত। মেয়েটার গায়ে যেন ফুলের টোকাও না লাগে। ছেলে দুটো বাধ্যর মতো মাথা নাড়ল। ফেলিক্স প্রস্থান করে ওখান থেকে। হসপিটালে যেতে হবে, এরিকের অনুরোধে এসেছে এখানে, আর ক্ষোভও তো ওরও ছিল। ফেলিক্স রাতের আকাশের দিকে তাকালো। আজ আর তারা নেই, নেই কোনো চাঁদের আলো। তার জীবনটাও হয়তো এইভাবে হারিয়ে যাবে অন্ধকারে। দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে উঠল। এরিক দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। সঙ্গে রয়ে গেছে তার দাদি ময়ূরী। সবাই বাসায় যাওয়ার জন্য জোর করলেও তারা চায়নি। একজন নার্স এসে এরিকের সামনে দাঁড়ালো, প্রসন্ন হেসে বলল, পেশেন্টের জ্ঞান ফিরেছে, আপনারা দেখা করতে পারেন। এরিকের ঠোঁট জোড়া কেঁপে উঠল। বুকের ভেতর রক্তক্ষরণ হচ্ছে সকাল থেকেই। আজকের দিনটাই আনলাকি। সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে পায়ে পায়ে এগিয়ে যায় রিদিশার কেবিনের দিকে। বাহির থেকে দেখে একবার, নিঃশব্দে ভেতরে ঢোকে এরিক। যতই সামনে আগাচ্ছে বুকের ভেতর ছটফটানি বাড়ছে। এরিকের নিজের পা দুটোকে ভারী মনে হচ্ছে। বহু কষ্টে টেনে নিয়ে যাচ্ছে সামনে। আসতে গিয়ে রিদিশার পায়ের কাছে বসলো। রিদিশার পায়ের উপর তরল কিছু অনুভব হতেই চোখ খুলে তাকালো। নিবুনুবু চোখে তাকিয়ে দেখলো ওটা এরিক। ভাঙা ভাঙা গলায় বলল, আরে আমার পা আয়ের উপর কেন? তুমি সরে এসো এরিক। শেষের কথাটা একটু জোরে বলে রিদিশা। এরিক তাড়াতাড়ি করে মাথা তোলে। তার ঘোলা চোখ দুটো জলে টইটুম্বুর। রিদিশার মুখে নিজের নাম শুনে বড্ড খুশি লাগছে এরিকে। মনের ভেতর ভালো লাগার ঢেউ খেলে গেল। রিদিশা ইশারায় কাছে ডাকে। এরিক এসে মাথার কাছে বসে। রিদিশা তাকিয়ে আছে সিলিং এর দিকে। আই এম সরি রিদিমণি, সব দোষ আমার। আমার জন্যই তোমার এই অবস্থা। কেন তোমাকে ভালোবাসলাম? তাহলে তো এই ক্ষতি হতো না। কেন কেন তোমাকে ভালোবাসলাম? রিদিশা ক্লান্ত চোখ দুটো মেলে তাকায়। এরিকের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, ভালোবেসেছো বলে কি অনুশোচনা হচ্ছে? আমি কি খুব খারাপ? এরিক চকিতে তাকায়। তার রিদিমণি কি বলল? এরিক দ্রুত মাথা দুদিকে নাড়িয়ে বলে, না না, অনুশোচনা হচ্ছে না। তুমি তো পবিত্র রিদিমণি, তুমি কেন খারাপ হবে? ও কথা মুখেও এনো না। ভালোবাসি তো বড্ড। রিদিশা নীরবতা ভেঙে বলে, এই ভালোবাসা থাকবে তো? এরিক রিদিশার চোখে চোখ রাখে। বুকের ভেতর কাঁপন ধরে দুজনেরই। তবুও রিদিশা চোখ ছড়ায় না। আর কত পালাবে নিজের থেকে? পালিয়ে কি অনুভূতি থেকে বাঁচা যায়?
সে তো সেই প্রথম দিনই হারিয়েছিল এই খোলা চোখে। নিজেকে সংযত রাখতে এত তুচ্ছতা ছিল করেও এড়াতে পারল না। এরিক রিদিশার 2 হাত ধরে পড়ে। থাকবে রিদি, থাকবে। এই যে হাত ধরেছি তোমার, যখন আজরাইল জান কবজ করবে তখনই এভাবে হাত ধরে রাখবো। রিদিশা 2 চোখ বন্ধ করে, চোখের কোণে জলের ধারা নামে। এরিক 2 চোখের জল মুছে দেয়। মাথায় ব্যান্ডেজ করা, তবু সুন্দর লাগছে খুব। এরিক মাথায় ব্যান্ডেজের উপর ঠোঁট ছুঁয়ে দেয়। রিদিশা অভিভূত হয়, বুকের ভেতর ঢেউ খেলে যায়, বুকের ধুকপুকানি বাড়ছে। এরিক কি শুনে ফেলবে? রিদিশা মনে মনে বলল, ওরে থাম থাম, এই জুনিয়রের একটা চুমুতে এমন করছিস যেন এখন বেরিয়েই ওকে জড়িয়ে ধরবি। গ্লাসের বাইরে থেকে এই সুন্দর দৃশ্যের সাক্ষী হয় 2 জন মানুষ, কিন্তু একজনের ভাবনা অন্য কিছু। কি হতে চলেছে সামনে? 10 মাস পর এলিজা থমথমে মুখে বসে আছে ঘরে। তিনি চায় না এরিক রিদিশাকে বিয়ে করুক। একটা বাংলাদেশি মেয়ে কেন তার ছেলের বউ হবে? তার ছেলের কি টাকা পয়সার অভাব আছে, না রূপের অভাব আছে? তিনি তার ভাইয়ের মেয়েকে বউ করতে চায়, কিন্তু এরিনা ও মেহতাবের রিদিশাকে ভীষণ পছন্দ হয়েছে। আজ তার রিলিজের দিন। তারা দুজনে অফিসে যাবে রিদিশাকে দেখতে, আর অফিসে আজকে একটা পার্টিও আছে। এলিজা থমথমে মুখে বলল, কিসের অভাব আছে আমার ছেলের যে তুমি ওই বাংলাদেশি মেয়েটাকে ছেলের বউ করতে চাইছো? মেহতাব তাহসানের মন এমনিতেই ভালো না। ইথানকে তিনি যেখানে রেখেছিল সেখানে সে নেই। হয়তো এরিক আর ফেলিক্স মিলে তাকে শাস্তি দিয়েছে। ছেলেটা হয়তো বেঁচে নেই। ভাবতেই বুকটা ভারী হয়ে যায়। টমটম ভালোবাসেনি ছেলেটাকে। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে চলে যায়। এলিনা মায়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, মম শোনো, আমার ভাইয়ের জীবনে হয়তো কিছুর অভাব নেই, কিন্তু তার জীবনে ভালোবাসার বড্ড অভাব, সঙ্গিনীর অভাব, কারো কাঁধে মাথা রেখে জ্যোৎস্না বিলাস করবে এমন একটা মানুষের অভাব। তুমি তো তার সেই অভাব পূরণ করতে পারবে না, সেটা কেবল রিদিশাই পারবে। ভাইয়া রিদিশাকে পাগলের মতো ভালোবাসে। তুমি চলো প্লিজ আমাদের সাথে। এত সুন্দর মেয়েটাকে অবহেলা করছো, পরে আর ওর সাথে কথা বলার সুযোগটাও না পেলে। এলিনা আরো কিছু বলতো, কিন্তু তার এখন বাবার সাথে যেতে হবে। সে ঘড়ি পড়তে পড়তে চলে যায়। মিসেস এলিজা রাগে গজগজ করতে করতে এলিনার পেছনে পেছনে ছোটে। মেহতাব আগে থেকে গাড়িতে বসেছিল। দুজনকে দেখে ভাবলেশীন ভাবে সামনে তাকায়। এলিজা গজগজ করতে করতে মেহতাবের পাশের সিটে বসে। এলিজা মুচকি হেসে পেছনের সিটে বসে পড়ে। মেহতাব একবার পেছনে তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। ফেলিক্স আর এরিক দুজনে পাশাপাশি বসে আছে। এরিক সিলিং এর দিকে তাকিয়ে প্রশ্ন করে, ব্রো সরি, তোমার সাথে অনেক অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। ইথানকে কি করেছো? ফেলিক্স এরিকের কাঁধে মাথা রেখে বলে, ওকে আমার কাছে ছেড়ে দে, ওর উপযুক্ত শাস্তি আমি দেব। আর ঋষিদাকে যারা টর্চার করেছিল তাদের সব কটাকে জেলে পাঠিয়ে দিয়েছি। এরিক দীর্ঘশ্বাস ফেলে বলে। আর ফিওনা? কথাটা বলতে গিয়ে গলাটা কেঁপে ওঠে এরিকের। ফেলিক্স এরিকের কাঁধ থেকে মাথাটা সরিয়ে নেয়, শুকনো ঢোক গিরে পলক ফেলে বলে, জানি না, তুই যা ইচ্ছা করিস, ওকে ওর শাস্তি তুই দিস। ওকে ক্ষমা করা যায় নাকি? ফেলিক্স রাগে চোখে এরিকের দিকে তাকায়, হালকা চেঁচিয়ে বলে, খবরদার এই কথা বলবি না, ও বেইমানি করেছে, বেইমানকে ক্ষমা করা ঠিক না। এরিক আবারও দীর্ঘশ্বাস ফেলে। তার জানা নেই ফিওনা কি করবে। হয়তো ফেলিক্স কোনোদিন ক্ষমা করতেও পারে না, আর নাও করতে পারে। রিদিশা তখন এসে পাশে বসে। এরিক চকিতে তাকিয়ে পড়ে। এ কি, তুমি এখানে? রিদিশা মৃদু হেসে বলে, আমার সব কাজ করা শেষ জনাব। আপনি নিজের কেবিন ফেলে এখানে কেন বসে আছেন? কিছুক্ষণ পর আপনার বাবা মা চলে আসবে, তখন বলবেন রিদিশা এটা রিদিশা ওটা, বিরক্তিকর। শুনুন, আমার ছোট বোনের ছেলে হয়েছে। এরিক অবাক চোখে তাকিয়ে বলে, ছোট বোনের সাথে তো কথা বলো না, তাহলে জানলে কিভাবে? রিদিশা চমৎকার করে হাস 2 ভ্রু নাচিয়ে বলে, ওরা আমার খোঁজ নাই বা রাখতে পারে, ওদের প্রতি দিনের খবর আমি রাখি। এই বেবি নিয়ে অনেক ঝামেলা হচ্ছিল, কিন্তু এইবার বেবি এসে গেছে। বেবিকে দেখার ইচ্ছে হচ্ছে, কিন্তু আমার সেই কপাল নেই। ও নিশ্চয়ই এবার সুখী হবে। আমার ভালো লাগছে না, আমি একটু বাইরে থেকে হাওয়া খেয়ে আসি। রিদিশা সামনের দিকে হাঁটা দেয়। এরিক খপ করে হাত ধরে ফেলে। রিদিশা বিরক্ত চোখে এরিকের দিকে তাকায়। এরিক দাঁড়িয়ে মুচকি হেসে বলে, আমি তোমার সাথে নিচে যাব, চলো। ফেলিক্স ভাইয়া, তুমি প্লিজ একটু সামলে নাও, আমরা যাব আর আসবো। ফেলিক্স চোখ দিয়ে আশ্বস্ত করে চলে যায়। এরিক রিদিশাকে হাত ধরে নিচে নামায়। রিদিশা হাত ছাড়িয়ে নিয়ে বলে, যখন তখন ছোঁয়ার বাহানা খোঁজো কেন? হাত ছাড়ো, আমি একাই চলতে পারি। এখন আমি পুরোপুরি ফিট। এরিক রিদিশার আগামাথা নিরীক্ষণ করে মুখ বাঁকিয়ে বলে, উনি ফিট? কপালের উপরে এখনো টেপ লাগানো? উনি ফিট? বাসায় চলো, আঠা লাগিয়ে দেব। রিদিশা মুখ বাঁকিয়ে আগে আগে যায়। এরিক আর রিদিশা রাস্তার পাশে এসে দাঁড়ায়।
রিদিশার চোখ যায় সামনের দিকে। আইসক্রিম দেখে চোখ চকচক করে ওঠে। যদিও এই ঠান্ডায় আইসক্রিম খাওয়া উচিত নয়, তবুও তার ভীষণ খেতে ইচ্ছে করছে। রিদিশা এদিকের হাত ছাড়িয়ে সামনের দিকে ভোর দৌড় দেয়। উদ্দেশ্য রাস্তার ওপারে, কিন্তু তখনই একটা গাড়ি রাস্তার অপর পাশ হতে শাসা করে ছুটে আসে। মুহূর্তের মধ্যে ধাক্কা লাগে রিদিশার মনে হচ্ছে সে হাওয়ার উপরে উঠছে। আচ্ছা, মাটিতে পড়লে কি বেশি ব্যথা পাবে? তাকে হয়তো আর বাঁচানো যাবে না। তার শরীরে যে কঠিন রোগ বাসা বেঁধে আছে, তার উপরে এই অ্যাক্সিডেন্ট। চোখ বুঝে শেষবারের মতো সকলের মুখটা দেখে নেয়। আরিশার ছেলের কথা মনে করতেই বলে, বাবা, তোর খালামণিকে ক্ষমা করে দিস, তুই খুব ভালো বাচ্চা হয়ে থাকিস। তারপর এরিকের মুখটা ভেসে ওঠে। ছেলেটা কিভাবে সইবে? শরীরটা রাস্তার সাথে পড়তে আরেকটা গাড়ি ছুটে এসে পায়ের ওপর দিয়ে চলে যায়। রিদিশা ব্যথায় চেঁচিয়ে ওঠে। মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। শরীরের অনেক জায়গায় হয়তো ছিলে গেছে। রাস্তার ওপাশ থেকে এরিক চেঁচিয়ে ওঠে। রিদিশা, তার পুরো পৃথিবী ঘুরছে। সে ছুটে যায় রিদিশার কাছে। হাত পা অজানা ভয়ে কাঁপছে। রিদিশার মাথাটা নিজের হাঁটুর উপরে উঠিয়ে নেয় এরিক। দুহাতে ধাক্কা দিয়ে ডাকে, এই রিদিমণি, ওঠো প্লিজ। আজকে তোমার জন্য কত বড় সারপ্রাইজ পার্টি রেখেছি। আমার কুইন রিদিমণি, ওঠো না। এই, তুমি যাবে না? কোথাও যাবে না? ও, তোমাকে তো আমি উইশই করিনি, তাই রাগ করলে? হ্যাপি বার্থডে মাই কুইন, কথা বলো। রিদিশার চোখ মুখে আধার নেমে আসে। রক্তমাখা হাতটা কোনো রকমে উঠিয়ে এরিকের গাড়ি রেখে ভাঙা গলায় বলে, আই লাভ ইউ। হাতটা রাস্তায় পড়ে যায়। এরিকের দু চোখ ঝাপসা হয়ে আসে। এই ভালোবাসার কথা শোনার জন্য কতই না পাগলামি করেছে। এই কথা রিদিশা আজ বলেছে, তবে কেন চলে যাবে? এরিক রিদিশাকে পাগলের মতো চিৎকার করে ডাকে, রিদি ওঠো প্লিজ, আজ আমাদের এঙ্গেজমেন্ট। তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? তোমার জন্য আমি আংটি এনেছি, প্লিজ কথা বলো। রিদিশার শরীর নিস্তেজ হয়ে পড়ে। 10 মাসের ব্যবধানে মাথায় আবারও আঘাত নিতে পারেনি। এরিক করে তুলে নেয় রিদিশাকে। সামনেই হসপিটাল। মানুষের ভিড় টেনে পাগলের মতো হসপিটালে ছুটে যায়। চেঁচিয়ে ডক্টরকে ডাকতে থাকে। কেবিনে রিদিশাকে রেখে সবাই বাইরে অপেক্ষা করছে। ফেলিক্স মুহূর্তেই ছুটে এসেছে। পেছনে এসেছে এলিনা, এলিজা, মেহতাব। সকলের চোখে মুখে ভয়ের ছাপ। এরিক স্তব্ধ হয়ে বসে আছে। কিছুক্ষণ পর একজন ডাক্তার বেরিয়ে আসে। এরিক উঠে যায় ডক্টরের কাছে। তাড়াতাড়ি করে বলে, কোনো ফর্মালিটিস করবে না। আমার রিদি কেমন আছে তাড়াতাড়ি বলুন। ডক্টর এরিকের দিকে তাকিয়ে বলে, তার জ্ঞান ফিরেছে, দেখা করতে চায়। এরিক ডক্টরকে রেখে ছুটে যায় রিদিশার কেবিনে। রিদিশার হাত ধরে বলে, কেন কেন তুমি ওভাবে দৌড়ালে? আমি তোমাকে খুব বকবো, সুস্থ হয়ে নাও। রিদিশা অক্সিজেন মাস্কটা খোলে। এরিক বাধা দেয়, তবুও খোলে। কষ্টের মধ্যে মৃদু হেসে বলে, হ্যারি, তোমার জন্য একটা ডায়েরি রাখা আছে তোমার গ্র্যান্ডমায়ের বাড়িতে, ওটা পড়ে দেখবে। 10টা মাস আমার কাছে স্বপ্নের মতো ছিল। আমি তোমাকে খুব মিস করব, তোমাকে খুব ভালোবাসি। আজ এই কথাগুলো অর্থহীন, আমাকে একটু তোমার বুকে ঘুমাতে দেবে? এরিক বলার মতো কিছু পাচ্ছে না। সিটের একপাশে উঠে নিজের বুকের উপর রিদিশাকে টেনে নেয়। রিদিশা চোখ বুঝে এরিকের বুকে শুয়ে পড়ে। এরিক চমকে রিদিশাকে বলে, তুমি আমাকে মিস করবে কেন? আজ আমাদের এঙ্গেজমেন্ট পার্টি, আমরা একসাথে থাকবো তো। রিদিশা বিরক্তি ভরা কণ্ঠে বলে, উফ, ঘুমাতে দাও। এরিক মাথায় হাত বুলিয়ে দেয়। কিছুক্ষণ পর টের পায় রিদিশা নিঃশ্বাস আর বুকের উপর পড়ছে না। বুকটা ছ্যাদ করে ওঠে। এক লাফে উঠে চিৎকার করে বলে, ডাক্তার, ডাক্তার। ডক্টর দৌড়ে ভেতরে আসে। তিনি সব জানেন। রিদিশার পালস চেক করে বলে, সরি, শি ইজ নো মোর। এরিক নির্বাক হয়ে ডাক্তারের মুখের দিকে তাকায়। তারপর রেগে ডাক্তারের কলার চেপে ধরে। চেঁচিয়ে চোয়ার শক্ত করে বলে, এই আপনি মশকরা করছেন আমার সাথে? এরিকের চিৎকারে সবাই কেবিনের ভেতর প্রবেশ করে। ফেলিক্স রিদিশার নিথর হয়ে পড়ে থাকার দিকে তাকিয়ে থাকে। এলিনা রিদিশার কাছে গিয়ে চিৎকার করে কাঁদতে থাকে। এই মেয়েটা তার ভাইকে ভালো রেখেছিল, এখন তার ভাইয়ের কি হবে? ফেলিক্স দ্রুত এরিককে ডাক্তারের থেকে সরিয়ে আনে। এরিককে বলে, তুমি এমন করছো কেন ওনার সাথে? এরিক আহত বাঘের মতো গর্জন করে বলে, আমি ছাড়বো না ওনাকে। আমার রিদিশা তো আমার বুকে ঘুমিয়েছিল। কে বলেছে ও নেই? ডাক্তার এরিকের দিকে তাকিয়ে বলে, পেশেন্টের ডায়াবেটিস, হার্টের প্রবলেম, এছাড়া কিডনিও নষ্ট হয়ে গিয়েছিল। ওনার যখন জ্ঞান ফিরে উনি আপনার সাথে কথা বলতে চান, আর ওনার মাথায় আরো একটা আঘাত লেগেছিল। তার এবারে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, বাঁচানোর পসিবল ছিল না, তাই আমরা আপনার সাথে কথা বলে দিয়েছি। এটাই ওনার শেষ অনুরোধ ছিল। ওনার রোগের কথা উনি জানতেন, তাহলে চিকিৎসা কেন কি? সবটা শুনে সবাই নির্বাক হয়ে যায়। এভাবে নিজেকে ইচ্ছে করে মৃত্যুর দিকে ছেড়ে দিয়েছে রিদিশা। এরিক কলের পুতুলের মতো রিদিশার পাশে যায়। কপালে উষ্ণ পরশ দিয়ে পকেট থেকে একটা আংটি বের করে। আংটিটা অনামিকায় আঙুলে পরিয়ে দিয়ে বলে,
তুমি কেন ঘুমিয়ে আছো? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারছি না। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। এখন না উঠলে কিন্তু আর বুকে নিব না। এই যে এঙ্গেজমেন্ট হয়ে গেছে, ওঠো। এখন আমরা বিয়ে করব। হৃদি ওঠো, তোমার সাথে আমার জ্যোৎস্না বিলাস করা হয়নি। তোমার হাত ধরে রাতের রাস্তায় হাঁটা হয়নি। তুমি তো বলেছিলে বাংলাদেশে গিয়ে দুজন রিকশায় ঘুরবো। প্লিজ ওঠো, প্লিজ ওঠো। এরিকের বিশ্বাস হচ্ছে না। এরিনার কান্না দেখে এরি জোরে ধমক দিল। এই কাঁদছিস কেন? কি হয়েছে? কাঁদছিস কেন? এটা হসপিটাল। ডক্টর মজা করেছে। মা বাবা তোমরা এখানে কেন? সরো সবাই। আমার রিদিমণির ঘুম ভেঙে যাবে। একটু আগেও অনেক কাজ করেছে। তোমরা দাঁড়াও, আমি ওর জন্য আইসক্রিম নিয়ে আসি। এরিক তবুও থামছে না। এরিকের বুকটা আর্তনাদ করে ওঠে, ভয়ে শরীর কাঁপছে। এই এক দৃশ্য কেন বারবার দেখা লাগবে? গতবারও ও রিদিশা হসপিটালে করুণ অবস্থায় ছিল। এরিক পাগলের মতো সব ছুঁড়ে ফেলল। রিদিশার পাশে গিয়ে আবারও বসলো। ওর মুখের দিকে তাকালে কলিজাটা পুড়ে যাচ্ছে। এত সুন্দর করে ঘুমিয়ে আছে, একদম পরীর মতো লাগছে। এরিক ধরা গলায় বলল, তুমি তো আইসক্রিম খাবে আমি জানতাম। একটু কি অপেক্ষা করা যেত না? আমি না হয় তোমাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যেতাম। এত অধৈর্য কেন তুমি? এরিক ঘুমন্ত মুখটার দিকে হাত বাড়ালো। কাঁপছে হাত। আবারও সরিয়ে নিল। যদি রিদির ঘুম ভেঙে যায়। এরিক পাগলের মতো জড়িয়ে ধরে রিদিকে। ডাক্তার আর ফেলিক্স টেনেও সরাতে পারছে না। এরিক রিদিশার কানে কানে বলে, তুমি আবারও সুস্থ হবে। তোমার মাথা তো আগের বারও ফেটেছিল, কিছুই হয়নি। তুমি আমার রানী, তোমার কিছুই হবে না। আজই আমরা বিয়ে করব। চলো প্লিজ ওঠো। আমি তোমার সাথে বাংলাদেশে গিয়ে ফুচকা নামের খাবারটা খাবো। তুমি শুনতে পাচ্ছ? ওঠো। আমার কষ্ট হচ্ছে, আমার বুকটা পুড়ে যাচ্ছে। আমি দম নিতে পারছি না। তুমি আমার অক্সিজেন। ওঠো না। রিদিশার নিথর দেহটা আগলে নাই এরিক। কেন উঠছে না? তার ভালোবাসা কেন পেয়েও পেল না? 2 বছর একাই ভালোবাসতো। যখন রিদি তার কাছে আসতো, আল্লাহ ভাবে কেড়ে নিল। এরিক রিদিকে নাড়িয়ে বলল, একটু দয়া করো, ওঠো না প্লিজ। দেখো আমি কিন্তু অফিসের কলিগদের সাথে সেলফি তুলবো, কিন্তু তুমি রাগলেও শুনবো না। ওঠো না, ওঠো। এরিকের মা এসে ছেলেকে জড়িয়ে ধরে। তার নিজের চোখেও জল। এরিক একটুও কাঁদছে না। সে এখন রিদিকে উঠাবেই। আচ্ছা, রিদি কি এসব শুনতে পাচ্ছে? তার কানে কথা তো আর যাবে না। ষষ্ঠ ইন্দ্রিয় যে বন্ধ হয়ে গেছে চিরতরে। এরিক শব্দ করে কেঁদে ওঠে। আবার গিয়ে রিদির কপালে চুমু দিয়ে বলে, আমার ভাগ্য এত খারাপ কেন? আমার ভালোবাসার ছোট ভাইটাকে কেড়ে নিল। ছোটবেলা থেকে মা আমায় ভালোবাসলো না। আমার বড় ভাইয়ের মতো ইথান বেইমানি করলো। এখন তুমিও নিষ্ঠুরের মতো চলে গেলে। তুমি এত খারাপ হলে কেন? তুমি কি জানো না বিচ্ছেদের ব্যথা কি কষ্টের? তুমি এত পাষাণ হলে কেন রিদিমণি? আম্মু, ও আম্মু, ও যে বলল একটু ঘুমাবো, ও কেমন ঘুম ঘুমালো? আম্মু পানি আনো, পানি ছিটিয়ে ওকে উঠাও। ওরে নিয়ে পার্টিতে যাব তো। এরিক মাকে ধরে টুকরে কেঁদে ওঠে। তার 3 বছরের সাজানো ভালোবাসার পৃথিবী মুহূর্তেই চুরমার হয়ে গেল। ভাগ্য এত নিষ্ঠুর খেলা খেললো তার সাথে। এরিক কাঁদতে কাঁদতে হেসে দিল আবারও। তাকালো রিদিশার দিকে। আজকে পার্টি উপলক্ষে কি সুন্দর করে সেজে এসেছিল মেয়েটা। তোমাকে খুব সুন্দর লাগছে রিদিমণি, মাই কুইন। এত সুন্দর লাগছে কি বলবো। হ্যাঁ মানুষ, সে পৃথিবী শুনে রাখো, আমি আর কাউকে ভালোবাসবো না। আমি আর কখনো প্রেমে পড়বো না। আমি আর কারো টানে ছুটে যাব না। কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসা অন্যায়। আমি সেই অন্যায় করেছি, শাস্তি আমার এটাই। এরিক তার দাদির বুকে মাথা দিয়ে তাকিয়ে আছে রিদিশার কবরের দিকে। তাদের নিজস্ব জায়গাতেই কবর করা হয়েছে। বাংলাদেশে নিতে চেয়েছিল, তবে এরিক কিছুতেই রিদিশাকে যেতে দেবে না। হাতে রিদিশার ডায়েরিটা। সারা ডায়েরি জুড়ে এরিকের নামে ভালোবাসার অনুভূতি লেখা। রিদিশা তো ধাক্কা খেয়ে এরিকের প্রেমে পড়েছিল। এরিক ডায়েরিটা শক্ত করে জড়িয়ে ধরে বলে, রিদি, তুমি খুব পাষাণ। আমাকে শূন্য করে দিয়ে গেছো। তোমাকে আমি ক্ষমা করব না। তুমিও বেইমানি করলে, ছেড়ে গেলে। মিসেস মৌরি থামলেন না। তিনি নিজেও কাঁদছেন। এই বয়সে এসে নাতির ভালোবাসার পরিণতি মেনে নিতে পারছেন না তিনি। তার কষ্ট হচ্ছে খুব। এরিক কি কখনো পাবে সত্যিকারের ভালোবাসা? সে হয়তো রিদিশার স্মৃতি আঁকড়ে ধরে থাকবে। এরিকের মন মানে না। সে চিৎকার করে বলে, রিদি, আমি অপেক্ষা করব। আমরা রাতে একসাথে ঘুরবো, তোমাকে কোলে নিয়ে ঘুরবো। জানো আমার মন কি বলে? মন আজও পথ চেয়ে রয়, তুমি আসবে বলেছে হৃদয়। সব গল্পেরই মিল হয় না। পৃথিবীতে কজন মানুষ প্রেম ভালোবাসা করে পূর্ণতা পেয়েছে? হয়তো আপনি খুব কষ্টে ভালোবাসা পেয়েছেন।
অন্যরা তো এত কষ্টের পরেও ভালোবাসা পায়নি। ধরে নিন এই গল্পটা তাদের এবং তোমাদের। সমাপ্ত। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন।